আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ, আজকের ক্লাসে আমরা তোমাদের একদম নতুন একটা চ্যাপ্টার, যেটা গত 3-4 বছর ধরে আমাদের শর্ট সিলেবাস থাকার কারণে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না। বাট এই বছর যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, বা গত বছর ফুল সিলেবাস শুরু হয়েছে, তো যেহেতু তোমরা নবম শ্রেণীতে পড়ো, যারা এবার দশমে পরীক্ষা দিবে বা দাখিল 2027 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যেহেতু নবম শ্রেণীতে, তোমাদের জন্য তো এই চ্যাপ্টার আছেই। সো আমরা আজকে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হলো সূচক। সো আমরা আজকের ক্লাসে অধ্যায় 4.1 এই চ্যাপ্টারটা শুরু করব। সো তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাই দাও, একটু দ্রুত জানাও তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কি কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের কেউ একজন গ্রুপে একটু জানাই দাও তো যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা, এবং গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও ক্লাসের। ঠিক আছে, ক্লাসের গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও, তোমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। ওকে, প্রাইভেট গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। ওকে, ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, আশা করি সব দেখতে এবং শুনতে সব কিছু ক্লিয়ার। ওকে, আচ্ছা, সব ঠিকঠাক আছে। তাহলে চলো, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো অনুশীলনী 4.1। আর এই অনুশীলনী 4.1 যেটা, এটা হলো আমাদের মূলত সূচকের অংশ। কিসের অংশ? সূচক। সূচক, সূচক। স্যার, এই সূচকের অংশ নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। চেষ্টা করব একদম যতটুকু শেষ করা যায় আজকের ক্লাসে আলোচনা করে ফেলতে। সো সূচকের ক্লাসের উপর আজকে আমাদের প্রথম ক্লাস, অনুশীলনী 4.1 উপর আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়েছে। সো খেয়াল করো, সূচক যেহেতু শিখবো, এই সূচকের জন্য, এই চ্যাপ্টারের জন্য কিছু বেসিক জানা দরকার। এই বেসিকগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সো বেসিকের মধ্যে প্রথম যেই বেসিকটা, একদম শর্টকাটে বলি, শুনো, একদম ভালোভাবে মনোযোগ দিও, তাহলে দেখবে এগুলো একদম সহজ মনে হবে, একদমই সহজ মনে হবে। ওকে, সো এটা হলো আমাদের, একটু ডিজাইন করে নিলাম, দেখতে সুন্দর দেখা যাবে। এই সোজা হ, সোজা হ, এই সোজা হ। ওকে, নিলাম। ঠিক আছে, সো প্রথম বেসিক যেটা, সেটা মনে রাখবা যে একটা চলক মনে করো এক্স, একটা চলক কি এক্স, বা এটাই সূচক মূলত। তো দুইটা সেম চলক, দুইটাই এক্স, দুইটাই এক্স, দুইটা সেম, একই রকম। এটার উপর পাওয়ার আছে মনে করো এম, এটার উপর পাওয়ার আছে এন, এবং কি এই দুইটা আমি বললাম গুণ আকারে আছে। কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে মনে রাখবা, সূচকগুলা যদি গুণ আকারে থাকে, একই রকম সূচক যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যায়। কি হয়ে যায়? যোগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে একটা সূচক নিলাম, পাওয়ার তো এম প্লাস এন লেখা যায়, কারণ যোগ আকারে হবে। বুঝতে পারছি? জাস্ট এতটুকু, গুণ আকারে থাকলে যোগ, গুণ আকারে থাকলে যোগ। ক্লিয়ার এটা? ওকে, ঠিক একইভাবে আসুন, ঠিক একইভাবে আমরা যদি আরেকটা দেখি, মনে করো সাপোজ সেম কাজ, একটা সূচক এক্স, এটার মতো সেম আরেকটা, এবার পাওয়ারটা ভিন্ন ভিন্ন, একটা এম, একটা এন, ভাগ আকারে আছে। কি আকারে আছে? ভাগ আকারে আছে। সো ভাগ আকারে যদি থাকে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ। এই যে এম মাইনাস। সো গুণ আকারে থাকলে যোগ, ভাগ আকারে থাকলে বিয়োগ। মনে থাকবে তো এই দুইটা? ওকে, এবার আসুন, সো আমরা যদি আরেকটা দেখি, কি সেটা, মনে করো সাপোজ একটা সূচকের উপর পাওয়ার আছে এম, এটার উপর আরেকটা পাওয়ার আছে, সেটা হলো এন, মানে দুইটা পাওয়ার। তাহলে মনে রাখবো, পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পর কি হয়? গুণ হয়। তাহলে এটাকে আমি একত্রে লিখতে পারি, এক্স এর উপরে পাওয়ার এম এন। ক্লিয়ার? ওকে, সো এই হলো মূলত কি সূত্র। আরো কিছু আছে, কি কি দেখো, আমরা যদি লিখি, যে কোনো চলকের উপর, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হলো 1। এটা একদম ভালোভাবে মাথায় রাখবা, দুনিয়ার যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? 1। মানে তোমাকে ধরে যদি তোমার উপর পাওয়ার 0 বসায় দেওয়া হয়, ওইটার মানের অ্যান্সারও করতে হবে 1ই আসবে। সেটা মাইনাসের মান হোক, দশমিকের মান হোক, প্লাসের মান হোক, ভগ্নাংশের মান হোক, কোন ধরনের চলক হোক, নাম্বার হোক, নিউমেরিক সংখ্যা হোক, যে কোনো কিছু হোক, সব কিছুর উপর পাওয়ার 0 মানে কত? 1। মাথায় রাখবা। ওকে, এরপরে আসো, এরপরে কি, মনে করো আর একটু বেসিক লাগবে, আর কি কি জানা লাগবে। তুমি কি জানো যে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে,
এই যে ইনভার্স ওয়ান মনে করো, ইনভার্স ওয়ান বাদ দিই, আমি মনে করি ইনভার্স এম দিলাম, এই যে ইনভার্স। কোনো কিছুর উপর যদি মাইনাসের পাওয়ার থাকে, কিসের পাওয়ার? মাইনাসের পাওয়ার বা ঋণাত্মক পাওয়ার যদি থাকে, তাহলে এই জিনিসটাকে আমি চাইলে, এই জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি হলো 1/x এর উপর পাওয়ার m। ঠিক আছে, x এর উপরে পাওয়ার m, এভাবে লেখা যায়। আমি প্রত্যেকটার এক্সাম্পল দেখাবো, জাস্ট আপাতত বলে রাখতেছি। দেখো ঠিক আছে, কীভাবে? এইখান থেকেই তুমি চাইলে আরেকটা লিখতে পারো। সেটা কি? সেটা হলো, খেয়াল করো, আমরা দেখলাম যদি গুণ আকারে থাকলে তাহলে যোগ, যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ, যদি পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হবে। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, পাওয়ার নেগেটিভ মানে 1 বাই পাওয়ার, ওই নেগেটিভের জন্য 1/x এর উপর ওই পাওয়ারটা বসে, আর কোনো কাজ নেই। এবার আসো বেসিক যেই নিয়মটা, সেটা হলো রুট জাতীয়, রুট, রুটের ব্যাপারটা আসো। রুট মনে রাখবা, রুটের পরিবর্তে, রুটের পরিবর্তে, রুটের পরিবর্তে, রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে, পাওয়ার হিসেবে হাফ বসে। কি বসে? হাফ। রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে হাফ বসে। রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে হাফ বসে, এই জিনিসটা আসলে কি? যেমন আমি যদি বলি √5, √5, এই জিনিসটাকে আমি লিখতে পারি 5 এর উপরে এই 5 লিখলাম, রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে দিতে পারি কত? হাফ। এভাবে লেখা যায়, বুঝতে পারছো? সো রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে কি বসবে? হাফ। এবার কথা হলো, রুটের পরিবর্তে বুঝলাম পাওয়ার হিসেবে বসবে হাফ, বাট রুটের পরিবর্তে রুট না থেকে যে কোনো একটা রুটের মধ্যে সংখ্যা থাকে, মনে করো সাপোজ এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, এগুলার পরিবর্তে আসলে কি বসবে? এর পরিবর্তে, এর পরিবর্তে পাওয়ার হিসেবে, পাওয়ার হিসেবে 1/n বসবে, 1/n বসে। যেমন কি? যেমন আমি বলতে পারি, মনে করো সাপোজ আছে হলো প্রশ্নে, মনে করো আছে 3√7, 3√7 মানে কি? 7, লেখো 7, 7। পাওয়ার কত আছে? 3√, 3√, মানে কি? n√, n√, মানে কি? 1/n, তাহলে পাওয়ার হিসেবে বসবে কি? 1/3। বুঝতে পারছো? এটা হলো জাস্ট বেসিক, এগুলা যা পড়াইলাম এগুলা কি সূত্র হিসেবে তুমি মনে রাখতে পারো। এটা হলো জাস্ট বেসিক, সূত্র না, এগুলো একেবারেই সম্পূর্ণ কি? বেসিক। ওকে, ক্লিয়ার সবার? দেখা যাইতেছে তো সব ঠিকঠাক? ওকে, সো এই হলো মূলত কাজ। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি এবার, এই রিলেটেড যদি কিছু এক্সাম্পল দেখে। এক্সাম্পলটা কি? মনে করো সাপোজ আমি বললাম যে 3 - 3 ইন্টু 3 বললাম 5। ওকে, সো তুমি খেয়াল করো, দুইটাই দেখতেছো সেম। আচ্ছা আমি এক্সাম্পলগুলো আগে লিখি একটা, ঠিক আছে? এই যে একটা, ওকে 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 ওকে, ঠিক আছে কীভাবে আসো, ঠিক আছে কীভাবে? আরেকটা কোশ্চেন মনে করো আছে এরকম, আরেকটা কোশ্চেন মনে করো আছে হলো যে 5, 7, 5, 14। ওকে, আচ্ছা ঠিক আছে কীভাবে? আরও কিছু কোশ্চেন আছে মনে করো, মনে করো কোশ্চেন আছে হলো কি করা যায়, কোশ্চেন কি করা যায়? আমি লিখলাম জাস্ট যে √, কত? 7y। ওকে, আচ্ছা তারপরে আরও কিছু লেখা যায়, কি কি লেখা যায়? আচ্ছা এখান থেকে হয়ে যাবে, এগুলোই বেসিক মনে করো। আমি যদি এই কোশ্চেনগুলো দেখাই তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবো। তুমি খেয়াল করো, দুইটা সেম সূচক, গুণ আকারে আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ, আমরা জানি। তাহলে এটা খেয়াল করো, এটা থেকে আমি লিখতে পারি কি, যে একটা 3 লিখলাম, পাওয়ারগুলো যোগ মানে কি? -3 যোগ 5। তাহলে -3 যোগ 5 মানে কত? এই দেখো -3 যোগ 5 মানে কত? 2 না? তাহলে 3 এর উপর স্কোয়ার করা মানে কত? 3, 9। ক্লিয়ার? এবার আসো ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে তো আমরা জানি পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 5, 7 - 14, তাহলে 7 - 14 মানে কত?
7 -14 মানে কত? -7। আচ্ছা বলো তো, মাইনাসের পাওয়ার কিন্তু শিখাইছি, বুঝছে? দেখো মাইনাসের পাওয়ার, যদি মাইনাসের পাওয়ার থাকে এই মাইনাসটা উঠে যাবে, 1/বাই হয়ে যাবে, এক্সের উপর এম ছিল, এক্সের উপর এম। তাহলে এবার এখানে কি করা যায়? 5-এর উপর -7 আছে, তাহলে মাইনাসের পরিবর্তে তো 1/বাই বসাবে, এই যে 1/বাই। এরপরে কি করবো? 5-এর উপরে এই যে পাওয়ার 7, এরপরে 5-এর উপর পাওয়ার 7 মানে যত, শত বসায় দিবা, শেষ। এবার আসো রুটের জায়গায় মনে করো আমি এখানে দিলাম 4√, সামথিং দিলাম, বা 4√, না দিয়ে আমি চাইলে 5 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আমি জানি রুটের পরিবর্তে পাওয়ার হিসাবে হাফ বসে, বাট যেহেতু 5 আছে, 5√, তাহলে কি হবে? 1/n মানে 1/5, তাহলে 7y এটার পরিবর্তে 1/5। সেভাবে থাকা মানে কি? দেখো তো 7-এর উপর 1/5 আছে, ওয়াইয়ের উপরও কি 1/5 আছে। তো তুমি চাইলে কিন্তু লিখতে পারো। সো এই হলো মূলত কি বেসিকের এক্সাম্পল। পারবো তো নাকি? যদি তুমি চাও যে আরও কিছু লাগবে আমাদের এক্সাম্পল, তাহলে আমি চাইলে এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি। কি এক্সাম্পল? মনে করো সাপোজ আমার বলা আছে কি 5-এর উপরে 3ও আছে, আবার মনে করো এখানে 2 আছে, তাহলে 5-এর উপর আসলে কত বসবে? আমরা বেসিক কি শিখছিলাম? বেসিক শিখছিলাম এই যে এটা, এই যে দেখো, যদি চলকের উপরে 2টা পাওয়ার থাকে গুণাকারে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 2টা পাওয়ার থাকলে মানে কি পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে 3 আর 2 যোগ করে বসাবো 5, না 3 আর 2 গুণ করে বসাবো, 3 দুগুণে 6। বুঝতে পারছো? সো পাওয়ার কি হবে? গুণ হবে, মনে থাকবে? ঠান্ডা তো, এই জন্য একটু চা খাচ্ছি। ক্লিয়ার আশা করি? ওকে। সো এই হলো মূলত আমাদের বেসিক ব্যাপার স্যাপার। সো একটা জিনিস ক্লিয়ার করে রাখি তোমাদের, যদি কখনো দেখো গুণ আকারে আছে, পাওয়ারগুলা গুণ আকারে আছে, তাহলে তো তুমি পাওয়ারগুলো যোগ করে দাও। বাট কখনো দেখো যে পাওয়ারগুলো এরকম যোগ আকারে আছে, তখন তুমি চাইলে কি করতে পারবে? আলাদা আলাদাভাবে গুণ আকারে লিখতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখায়, এই যে মনে করো এখান থেকে একটা নিয়ে আসি। এক্সাম্পলটা হলো, মনে করো সাপোজ তুমি যদি দেখো কখনো যে 2 এর উপরে m+n আছে, 2 এর উপরে m+n আছে, তাহলে এই জিনিসটাকে আমি চাইলে ভাঙিয়ে লিখতে পারবো এভাবে, 2 এর উপর পাওয়ার n, ওই যোগ আকার আছে। যোগ কখন হয়? যখন তোমার গুণ আকারে থাকে, যে গুণ, তারপর 2 এর উপর পাওয়ার n। ঠিক একই কাজ যদি ভাগ আকারে থাকে কোনো কিছু, দেখো যে মনে করো সাপোজ ভাগ আকারে আছে, এই যে ভাগ, আমি যদি দেখি মনে করো সাপোজ 3m-1, এটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? 3m মাইনাস আকারে যেহেতু আছে ভাগ, 3-এর উপরে পাওয়ার 1, এইভাবে লেখা যায়। ক্লিয়ার? এই হলো মূলত আমাদের কি এক্সাম্পল, এগুলো আমাদের কি এক্সাম্পল, সূত্রের এক্সাম। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে কিনা বলো? সূত্রের বেসিকগুলো জানতে পারছি তো? বেশি না, খুবই অল্প। তোমাদের বই আরো অনেকগুলো আছে, বাট আমি চেষ্টা করবো তোমাকে এগুলোর মধ্যে দিয়ে সবগুলো করে ফেলতে। ঠিক আছে? এইগুলো জানলেই তুমি অঙ্কগুলা করতে পারবা। সো আমি যদি একটু রিপিট করি তোমাদের, তুমি দেখবা যে 2টা সেম সূচক আছে কিনা, পাওয়ারগুলা গুণ আকারে আছে কিনা, গুণ আকারে থাকলে যোগ, ভাগ আকারে থাকলে বিয়োগ, পাওয়ার গুণ হয়, পাওয়ার কি হয়? গুণ হয়। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এটাও আমি যদি একটু তোমার একটু বেসিক দেখাই, এটাও যদি আমি একটু বেসিক দেখাই, মনে করো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, আমি যদি লিখি, মনে করো আমার ইচ্ছা হয়েছে আমি প্রথমে একটা মাইনাস দিলাম, মানে একটা সংখ্যা লিখতেছি, যে কোনো সংখ্যা, আমার মন চাইছে আমি 5 লিখবো, লিখলাম। আমার মন চাইছে আমি 52911 দশমিক দিতে মন চাইলো, দিলাম। এরপর আমার মন চাইলো আমি আরও কিছু লিখবো, 7896062, এইটার উপর পাওয়ার 0 দিতে মন চাইছে। তো যেই সংখ্যাই থাকুক না কেন, আমি জানি পাওয়ার 0 মানে কত? 1, এটার মানে কত? 1। বুঝতে পারছি? বলো। তো এই হলো মূলত আমাদের কি এক্সাম্পল। এবার চলো তোমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমরা শুরু করি। প্রথমত তোমাদের বইয়ে সরল করার অঙ্ক আছে 1 থেকে 8। তো দেখো বেসিক যদি তুমি জানো, এই অঙ্কগুলো তুমি ইজিলি করতে পারো, মাত্র বেসিক ঠিকানা হয়েছে। সো বেসিকটা যদি তুমি কাজে লাগে, এই অঙ্কটা করতে যাও, তুমি খেয়াল করো, আমি এই অঙ্কটা আমি আবার তুলি, একটু কষ্ট করো। ওকে, এই অঙ্কটা আমি পাশে তুলে দিই।
ওকে 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 ওকে। আচ্ছা দেখা যাচ্ছে ব্যাকা হয়েছে নাকি? আছে তো, বোঝা যায় না। ওকে সোজা হয়েছে। দেখো কোশ্চেনটা যদি আমি তুলি, যে এই কোশ্চেন থেকে আমি যদি পরের লাইনটা করতে যাই, তুমি খেয়াল করো তো, উপরে দুইটা সেম সূচক না, 7 7, দুইটা সেম সূচক। যেহেতু দুইটা সেম সূচক, আমরা জানি সেম সূচক থাকলে এটা কি আকার আছে, গুণ আকার আছে। তো বলো তো গুণ আকারে যদি থাকে, যদি গুণ আকারে থাকে, এই দেখো যদি গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ। এই যে দেখো দুইটা সেম সূচক গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ না? তাহলে উপরে তো 7, এই যে 7 যোগ আকার হবে, তাহলে 3 যোগ পরেরটা কত, -3, এই যে -3। দেখো আমি কিন্তু এই যে প্রথমটা 3, পরেরটা -3, তাহলে মাঝখানে কি হবে, যোগ না? ওইভাবেই করছি, বুঝতে পারছি? ওকে, এবার আসো নিচেরটাও তো সেম, 3 3, তাহলে 3-র উপর তো এখানে পাওয়ার নেই, পাওয়ার না থাকলে কত, 1। তাহলে এবারও তো গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তাহলে 3 1, এই যে 1 প্লাস আরেকটা কি আছে, -4। বুঝতে পারছো এই জিনিসটা? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম এখানে আমরা কোন জিনিসটা অ্যাপ্লাই করছি, বুঝে দুইটা সেম সূচক গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। সহজ কথা, ক্লিয়ার? ওকে, সেবার আসো এখানে, এবার আসো পরের লাইন। পরের লাইনে যদি আমরা করি, খেয়াল করো, এটাকে আমি আবার নিয়ে আসি। ওকে দেখো, তাহলে আমরা উপরে দেখতেছি 7 +3, এই যে 3 প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, এই যে 3। আর নিচে 3 ছিল, 3 1 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 4। ক্লিয়ার? ওকে, পরে আবার আসো। ওকে, খেয়াল করো উপরে তাহলে 7, 3 - 3 মানে কত, 0। 3-র উপরে এই 1 - 4 মানে কত, -3। বুঝতে পারছি? এবার আসো। ওকে, ওকে, এটা একটু লক করে দিই। সো খেয়াল করো, আমরা যদি পরের লাইনটা যদি করি, তাহলে এখানে খেয়াল করো তো, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত, 1 না? এই যে 1। আর নিচে 3 - 3, ওই যে পাওয়ার মাইনাসে আছে, তাহলে পাওয়ার মাইনাসে থাকলে নর্মালি কি লিখি আমরা, 1/, ওই মাইনাসটা আবার উঠাই দিব, তাহলে 3-র উপর কিউব, এই 3-র উপরে কিউব। বুঝতে পারছো তো? এবার আসো, আমরা নর্মালি যেটা লিখতাম, এই যে 1, এই যে 1 লিখলাম, ভাগের জায়গায় যে ভাগ ছিল না, ভাগের জায়গায় যদি আমি গুণ দিই, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে হয়ে যাবে। 3-র উপরে পাওয়ার 3 চলে যাবে উপরে, আর নিচে আসবে 1। এবার একটা জিনিস খেয়াল করো, এবার একটা জিনিস একটু খেয়াল করো, এই যে 1 আর এই 1 কাটাকাটি করা যায় না? অবশ্যই যাবে। যদি কাটাকাটি করা যায় তাহলে থাকতেছে কত, 3-র উপর পাওয়ার কিউব। আর 3-র উপর পাওয়ার কিউব মানে কত, 27। সো এই ব্যক্তি হলো আমাদের অ্যান্সার, এই ব্যক্তি কি আমাদের অ্যান্সার। বুঝছো তুমি? বলো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো? এটা হলো আমাদের অ্যান্সার। পারবো? একদম সহজ নয়, প্রথম অঙ্ক যেহেতু আমি একটু ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কটা। এখন তো দেখে মনে হচ্ছে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতেছে, আরে ভাই এত রুট কেন? কোনো প্যারা নেই, বেসিক তো শিখছো তুমি, বেসিক জানলেই অঙ্কগুলো একদম সহজ। জাস্ট ওই তোমাকে যতক্ষণ মাত্র যেগুলো শেখানো হয়েছে ওগুলো যদি তোমার মাথায় রাখতে পারো, তাহলে তোমার এই অঙ্কগুলো কোনো ব্যাপার না। চলো আমরা যদি বেসিক দিয়ে করি, প্রথমত আমি অঙ্কটা তুলতেছি না, এই লাইনের পরের লাইন থেকে এখান থেকে শুরু করতেছি। ওকে, তুমি খেয়াল করো তো কি আছে আমাদের, 7-এর উপরে স্কোয়ার আছে, ভালো কথা। এই যে 7-এর উপরে স্কোয়ার আছে, এটার উপর আবার 3√ওভার আছে। তাহলে তুমি চিন্তা করো, 7-এর উপর স্কোয়ার তো বসবেই, এই যে 7-এর উপর স্কোয়ার, এটার উপর 3√ওভার আছে। 3√ওভার মানে কি, 1/3। ওকে, শুধু রুট থাকলে হাফ, কিন্তু 3√ওভার থাকবে, 4√ওভার থাকবে, তাহলে আমরা কি করবো, 1/, ওই সংখ্যাটা লিখবো 1/3, 1/4, 1/5, 1/6। শুধুমাত্র রুটের পরিবর্তে কি লিখবো, 1/2 লিখবো। ওকে, তো প্রথম অংশটা আমি করলাম, এরপরে তো গুণ আকার আছে, গুণ। এরপরে 3√7, তাহলে 7-এর উপর এবার পাওয়ার কত বসবে, আবার কি 1/3। ওকে, আচ্ছা নিচে তো 7, এবার রুট আছে শুধু, তাহলে কি লিখবো, রুটের পরিবর্তে তো আমরা জানি হাফ, এই যে হাফ বসায়। ক্লিয়ার? ওকে, এবার আসো উপরে, পাওয়ার পর কি হয়, পাওয়ার পর আমাদের গুণ হয়, পাওয়ার পর আমাদের গুণ হয়।
সো পাওয়ার পর যদি গুণ হয়, আচ্ছা দেখো, দুঃখিত, দেখো পাওয়ার পর যদি গুণ হয়, যে পাওয়ার দুইটা তো পাওয়ার, তাহলে 7, ওকে ওকে চেঞ্জ হয়েছে না, না ঠিক আছে, 7 2/3 পাওয়ার পর গুণ করে দিলাম ইন্টু 7-এর উপরে 1/3, আবার কি 7 1/2, ওকে। সো খেয়াল করো, এটাকে আমি চাইলে আবার এখানে লিখি, তো কপি করে নিতে হবে, এই যে কপি করে নিলাম, আরেকটা লাগবে তো এখানে দিয়ে দিলাম, রাখলাম আমি, হ্যাঁ দেখো উপরে দুইটা তো সেম সূচক, এই যে গুণাকার আছে, তাহলে আমি ভেঙে ভেঙে করতেছি। 7 গুণাকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ না, তাহলে 2/3 যোগ 1/3, ওকে। নিচে কত, 7 হাফ, তাহলে 7 এই যে হাফ। এবার একটা জিনিস খেয়াল করো, উপরে যোগটা করে দাও, 7 লসাগু করলে কত আসবে, 3, তাহলে 2 + 1, আর নিচে তো 7 এই যে হাফ, ক্লিয়ার, ওকে। এবার একটু খেয়াল করো, উপরে আমাদের থাকতেছে 7 3/3, আমি ভেঙেই দেখাই 3/3, আর নিচে হলো 7 এই যে হাফ। প্রথম অঙ্ক তো আস্তে আস্তে দেখাচ্ছি, এরপরে দেখবে আমিও স্কিপ করবো, ওকে। পরের লাইনটা দেখেন, 3/3 মানে কত, 1 না, তাহলে 7-এর উপর 1, আর নিচে 7 হাফ। তাহলে এবার খেয়াল করো তো, এবার তো দুইটা সেম সূচক, ভাগাকার আছে, ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ, তাহলে বিয়োগ করে দিই, 7 1 - হাফ, 7 লসাগু করলে কি আসবে, 2 2 - 1, 2 - 1 মানে কত, আবার হাফ, এই যে হাফ। এখন তুমি চাইলে এই পর্যন্তই রাখতে পারো, অথবা যদি তোমার মনে হয় যে না আমি একটু রুট দিয়ে লিখবো, আমি জানি তো হাফ কখন পাওয়ার হয়েছে, যখন তোমার রুট বসে, যখন তোমার কি বসে, রুট বসে। সো এটাও তুমি রাখতে পারো অ্যান্সার, অথবা তুমি চাইলে উপরেরটাও রাখতে পারো অ্যান্সার, বুঝছো। সো এইটা হলো অঙ্ক, ক্লিয়ার হয়েছে কিনা বলো, বুঝছো, ওকে। জটিল কিছু না, কিন্তু আমরা যতটুকু পড়ছি, যা পড়ছি এতক্ষণ তাই কিন্তু আছে পরীক্ষায়, ওকে ওকে ক্লিয়ার, ওকে। আচ্ছা দেখো পরের অঙ্ক, ও মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এগুলো বেসিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য না, বেসিকের জন্য। তো দেখো এটা যদি আমরা করি, 2-এর উপর -1 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি না 1/, যদি একটু সাইজটা ছোটো করে নিই, 1/, বেশি ছোট হয়ে যায়, দেখো 1/2-এর উপর পাওয়ার কত বসবে, 1, কারণ এই যে মাইনাসের পরিবর্তে তো ভাগ দিচ্ছি। এবার আসো পরেরটা প্লাস, সেম 1/5-এর উপরে 1, ওকে। এবার পুরাটার উপরে কি আছে, হোল ইনভার্স 1, এই যে ইনভার্স, ওকে ক্লিয়ার। আচ্ছা এবার আসো 1/2-এর উপর পাওয়ার 1 মানে কত, 1/2, 1/5-এর উপরে 1 মানে কত, 5, এটার উপরে ইনভার্স 1। তাহলে এবার খেয়াল করতে, নিচে লসাগু করা যাবে না, 2 এবং 5-এর লসাগু করলে কত হচ্ছে, 10, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5, 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, তাহলে এই যে ইনভার্স 1, ইনভার্স 1 নিয়ে কোনো কাজ করতেছি না, রেখে দিতেছি, কত আসছে 7/10 ইনভার্স 1। এবার তুমি চিন্তা করো পুরোটার উপরে ইনভার্স 1 আছে, তাহলে আমি সম্পূর্ণটাকে কি করবো, 1/, দিয়ে লিখবো, 1/7/10, এটার উপরে পাওয়ার 1 তো দেওয়া লাগবে, সেম একই জিনিস। এবার 1 ইন্টু উল্টা দিলে কি আসবে, 10/7, গুণ করে দিলে 10/7, এটাই হলো আমাদের আনসার, এটাই কি আনসার। স্যার এই যে কাজটা করলাম, এটাই হলো আমাদের উত্তর, বুঝতে পারছি, ছোট অঙ্ক। চলো সামনের দিকে যাই, একটু বড় আসছে, একই কাজ। এই অঙ্কটা কখনো কখনো কয়ের জন্য ইম্পর্টেন্ট, কয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরোটা লিখতে পারলাম না, ইম্পর্টেন্ট, ওকে। সো নিয়মটা খেয়াল করো কিভাবে করবা, যদি কালিটা চেঞ্জ করে দিই, সো খেয়াল করো 2 এর উপরে ইনভার্স 1, এই দেখো এখানে কিন্তু 2-কে কিন্তু আমি 1/2 এর মধ্যে নিয়ে নিই, কেন, কারণ ইনভার্স 1টা কার উপর আছে, 2a, এটার উপরে যদি এভাবে দিয়ে যদি ইনভার্স 1 দিত, তাহলে আমি বুঝতে পারতাম যে ইনভার্স 1টা দুইটার মধ্যেই আছে,
বাট শুধু কি দিছে 2a ইনভার্স 1, তাহলে এই ইনভার্স 1টা কার মধ্যে আছে? শুধুমাত্র a এর মধ্যে আছে। ক্লিয়ার? বুঝছো এতটুকু? বুঝছো? বলো বুঝছো কিনা? সো ব্রেকেট দিয়ে যখন ইনভার্স 1 থাকবে বা ব্রেকেট দিয়ে যখন পাওয়ার থাকবে তখন বুঝে নিবা সবগুলোর উপর আছে। বাট ব্রেকেট ছাড়া যখন যার উপর থাকবে তার উপর পাওয়ার, তাহলে 1/a, আর এর উপর পাওয়ার 1 তো এই হবে, লিখলাম না, প্লাস 3 বি ইনভার্স। বি ইনভার্স মানে কত? 1/a, টোটালটার উপরে ইনভার্স। দেখো এখন একটু স্কিপ করতেছি কারণ আমরা তো এতক্ষণ করলাম একই টাইপের অঙ্ক। তাহলে 2 এবং 1/a গুণাকার আছে, তাহলে আমি লিখতে পারি না 2/a প্লাস 3/b, এটার উপরে ইনভার্স 1। ওকে, নিচে লসাগু করবো। সো লসাগু করলে কি পাবো? এ বি না, এ তো ভাগ হয়ে যাবে, বি থাকবে, বি দ্বারা উপরে কি গুণ করলে 2b প্লাস 3a। এবার এটাকে ইনভার্স করে দেবো। একটা জিনিস খেয়াল করো, ইনভার্স করলে আসলে পরিবর্তনটা কি? এই যে এখানে 7/10 এর উপরে ইনভার্স হচ্ছে। ইনভার্স মানে বিপরীত, ইনভার্স মানে কি? বিপরীত। তুমি যখন ইনভার্স করবা তখন এটা বিপরীত হয়ে যাবে, তাহলে 10/7। দেখছো উল্টাই গেছে, 7/10 ছিল উল্টাই গেলে 10/7। কেন? কারণ ওই যে 1 ডিভাইডেড বাই দিয়ে তুমি দেখো 1 ভাগ দিয়ে যখন তুমি লিখবে তখন তো এটা আবার কি হয়ে যাবে? ভাগের জায়গায় গুণ দিলে উল্টা যাবে। তো ঘুরে ফিরে কি সরাসরি তুমি এভাবে লিখতে পারো। তো এইখানেও কাজটা সেম করা যাবে। সেম করে দিলে এটা উত্তর পেয়ে আসবে, উপরে উল্টা যাবে, এ বি আসবে উপরে, নিচে আসবে কি 2b প্লাস 3a। এই যে এই ব্যক্তি কি আমাদের অ্যান্সার। বুঝছো? এটাই উত্তর। সো মোটামুটি ইম্পর্টেন্ট কয়ের জন্য পরীক্ষা। পারবো তো নাকি? ওকে, চলো পরের অঙ্কে। দেখো সেম টাইপের, মানে আমরা আস্তে আস্তে একটু কঠিন দিকে যাবো, এটাই স্বাভাবিক। চলো এই কোশ্চেনটা যদি আমরা করি, কি আছে, নার্ভাস হওয়ার কিছু নেই, সহজভাবে চিন্তা করো। আমরা যদি দেখি ভিতরে কিন্তু একই রকম জিনিস আছে। দেখো এই যে দুইটা এ এ এ দেখছো, আবার এই যে দুইটা বি বি আছে, কি আকারে আছে? ভাগ আকারে আছে না? সো ভাগ আকারে থাকলে আমরা জানি পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। শর্টকাট, সহজ কথা। যদি বিয়োগ হয়ে যায় তাহলে খেয়াল করো এখানে এ, এই যে এ উপরে 2 নিচে -2, বিয়োগ মানে কি মাইনাস, এই যে ভাগ মানে মাইনাস হবে। ওকে, লিখলাম। এরপরে তো বি আছে, বি, এই যে বি উপরে পাওয়ার হলো -1, ভাগের জন্য মাইনাস, আবার এটার পাওয়ার হলো 1, এই যে 1। ক্লিয়ার? বুঝছো? সম্পূর্ণটার উপর পাওয়ার কি আছে? এই যে স্কোয়ার আছে। এই জিনিসটা বুঝতে পারছি? আমি আবার একটু বলি। দেখো দুইটা এ কি আকার আছে? ভাগ আকার আছে। আমরা তো একটু আগে শিখছি ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো এইটার পাওয়ার কত? 2, আর এটার পাওয়ার কত? -2। তাহলে 2 আর এই যে -2 ভাগের কারণে কি হয়েছে? মাইনাস হচ্ছে। ঠিক একইভাবে বিয়েরটা। এবার আসো এখানে, এবার জাস্ট ক্যালকুলেশন। এখানে দেখতেছো এ 2 মাইনাস মাইনাসে কি +2 ইন্টু বি -1 -2 মানে কি -2, পুরোটার উপরে স্কোয়ার। এবার খেয়াল করো এর উপর পাওয়ার কত আসতেছে? 4, বি এর উপরে -2, এবার এটার উপরে স্কোয়ার দিলাম। এবার তুমি খেয়াল করো তো স্কোয়ারটা, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি শুধুমাত্র বি এর উপর আছে নাকি শুধুমাত্র এর উপর আছে নাকি দুইটার উপরে আছে? দুইটার উপরেই আছে। কারণ আমি যদি দেখি যে এ বি স্কোয়ার, তাহলে বুঝবো যে এ বি স্কোয়ারটা কার? শুধুমাত্র বি এর। বাট যখন আমি দেখব এ বি ব্রেকেট দিয়ে স্কোয়ার, তাহলে এটা কি এ বি এর মধ্যেও আছে, সেটা আবার এ এর মধ্যেও আছে। বুঝতে হবে। তাহলে এবার খেয়াল করতে, তো হোল স্কোয়ারের মধ্যে আছে, তাহলে এবার বুঝতে হবে যে এ এর উপরে 4 এর উপরেও আছে, আবার এই বি এর মধ্যেও কি স্কোয়ার আছে। তাহলে একটু কি শিখে আসছি পাওয়ার পর কি হয়? গুণ হয়। পাওয়ার পর গুণ হয়। তাহলে 4 এবং 2 6 বসাবো না, 4 দুগুণে 8 বসাবো ইন্টু বি -2 -2 আর 2 2 দুগুণে, তাহলে -4। এভাবে রাখা যায়। বাট তোমাদের বইগুলোতে একটু ঘুরে লিখছে, একটু বেশি লিখছে। সেটা কি? আমি যদি এটা একটু লিখি a⁻8 b⁻−4, এরকম না জিনিসটা? ওকে, সো এখান থেকে লেখা যায় a⁸, ওই যে চলকের উপরে মাইনাসের পাওয়ার, তাহলে কি লেখা যাবে? 1/b⁴। আর এটা কি আমি চাইলে একত্রে লিখতে পারি a⁸ ডিভাইড বাই আবার b⁴। স্যার এই অংশটাই, এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার? বুঝছো? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। পারবো তো নাকি? ক্লিয়ার? সহজ জিনিস, এগুলো সহজ। এবার আসো, ও দেখে মনে হচ্ছে অনেক জটিল কিছু একটা না, এটা শর্ত, এই শর্ত দেখে মনে লাগবে। আমি দেবো উপরের অঙ্কটা।
উপরের অঙ্কটার দিকে আমি যদি তাকাই, আমি দেখতেছি রুট ওভার এক্স আছে, এক্সের উপরে ইনভার্স ওয়ান আছে, এক্সের উপর কি আছে ইনভার্স ওয়ান। তাহলে এক্সের উপরে ইনভার্স ওয়ান মানে কি, এই যে রুট ওভার এক্সের উপরে ইনভার্স ওয়ান মানে কি 1/x না, 1/x 1/x ইন্টু আবার কি আছে ওয়াই আছে, এই যে ওয়াই। ওকে, ঠিক আছে, কীভাবে আসো পরেরটা, রুট ওভার ওয়াইয়ের উপর ইনভার্স তাহলে 1/y ইন্টু কি জেড, জেড ইনভার্স ওয়ান, জেড ইনভার্স ওয়ান মানে কি 1/z ইন্টু এক্স। ক্লিয়ার? ওকে, এবার দুইটাতে গুণাকার আছে, তো আমি যদি গুণ করে দিই তাহলে y/x ইন্টু রুট ওভার z/y ইন্টু রুট ওভার x/z। সো রুট তো সবগুলোর মধ্যেই নাকি, তা আমি একটা রুট নিতে পারি, একটা রুট নিতে পারি। তো y/x ইন্টু z/y ইন্টু x/z। সো তুমি চাইলে এখানে কাটাকাটি করা যায়, কিন্তু বাট যেহেতু আমরা সূচক করতেছি, সূচকের নিয়ম অনুযায়ী কাটাকাটির কোনো প্রশ্ন নেই। সো আমরা দেখবো এখানে, দেখো এটা এক্স এটাও এক্স, দুইটা সেম সূচক ভাগাকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ, ঘুরে ফিরে ওই একই জিনিস আছে, জাস্ট ফর্মালিটিস পালন করতেছে। যে এক্স এটার পাওয়ার তো 1, এটার পাওয়ার 1, তাহলে 1 - 1। ঠিক আছে, কীভাবে আসে ওয়াই উপর একটা নিচে একটা ভাগাকার আছে, তাহলে 1 - 1। জেড উপর একটা নিচে একটা, তাহলে জেড 1 - 1। সো খেয়াল করো, রুট আমি যদি দেখি এক্স এর উপর 1 - 1 মানে কত, 0, তাহলে এক্স এর উপর পাওয়ার 0। ঠিক আছে, কীভাবে ওয়াই এর উপরে পাওয়ার 0, জেড এর উপর পাওয়ার 0। বুঝতে পারছো? এবার খেয়াল করো, পাওয়ার 0 মানে কত, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1, তিনটা 1 গুণ করলে কি রুট ওভার 1, আর রুট ওভার 1 কে মানে কত 1। সো এই যে এটা হলো উত্তর। সো এটাই কি উত্তর। সো তুমি চাইলে কিন্তু এখান থেকে এটা কাটাকাটি করতে পারো এইভাবে, বুঝতে পারছি, এইভাবে কিন্তু কাটাকাটি করা যেত, বাট না করে এভাবে করলাম। ক্লিয়ার? যদি তুমি এভাবে কাটাকাটি করতে, তুমি সরাসরি কিন্তু এখান থেকে এখানে চলে যেতে পারতো, বা এখান থেকে এইখানে চলে আসতে পারতো। এই যে এখান থেকে চলে আসতে পারতো, কারণ কাটাকাটি করতে গেলে কিছু থাকবে না, মানে 1কে রুট করলে 1। সো সূচকের নিয়ম অনুযায়ী কেউ কোনো টিচার ভুল নাই, দুইটাই কারেক্ট। বাট কিছু কিছু টিচার কী করে, তুমি যখন কাটাকাটি করে দিবা তখন দেখবে কি নাম্বার কাটায় দেওয়ার সম্ভাবনা থাকে বা কম দেওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা কী করবো, সূচকের নিয়ম যখন তুমি এভাবে করে ফেলবা তখন কিন্তু আর কাইটা দেওয়ার সুযোগ তো থাকবেই না, নাম্বার কাটারও সুযোগ থাকবে। সো এই জন্য কাটাকাটির থেকে এভাবে ভেঙে ভেঙে করার নিয়মটা ভালো, কারণ যেহেতু সূচক কিছু কিছু টিচার ঝামেলা করে, সবাই তো সেম না, কিছু কিছু টিচার ঝামেলা করে, এই জন্য দুইটাই দেখা দিল, তোমাদের ইচ্ছে মতো তুমি করতে পারো। তোমার মাদ্রাসা বা তোমার স্কুলের টিচারের মন মানসিকতা কেমন তুমি তো জানো, বাট বোর্ড পরীক্ষাটা তো তুমি জানো না। সে এই জন্য আমরা কোনো ধরনের রিস্ক নিতে পারবো না, আমরা একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করবো। ক্লিয়ার? এটাই বেটার। ওকে, এবার আসো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই যে এই কোশ্চেন পরীক্ষায় সৃজনশীলের জন্য বলো, এমসিকিউর জন্য বলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সো এইগুলো একটু ভালো করে দেখবে। ওকে, ভালো করে দেখলে হবে না, নিয়মটাও ভালো করে বুঝতে হবে কীভাবে করা হচ্ছে। খেয়াল করো, 2 এর উপর পাওয়ার n প্লাস 4। ওকে, আমি একটু রাখি, 2 এর উপর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 আছে, এই যে 4, এই 4কে আমি চাইলে ভাঙতে পারি, হ্যাঁ ভাঙা যায়, আমি ভাঙবো না, আমি যদি চাই সরাসরি সবগুলো ভেঙে নিই। দেখো 2 এর উপর পাওয়ার n প্লাস 4 আছে না, তাহলে আমরা জানি পাওয়ার কখন যোগ হয়, পাওয়ারগুলো কখন যোগ হয়, যখন তারা আলাদা আলাদাভাবে গুণাকারে থাকে। তাহলে 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপর পাওয়ার 4 লিখতে পারি, হ্যাঁ লেখা যায়, কারণ আমরা একটাকে শিখে আসছি যে যোগ থাকলে গুণাকারে লেখা যাবে, গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যাবে। এবার লিখলাম মাইনাস 4 এর জায়গায় 4 রেখে দেবো, এটা তো ভাঙতে পারি, ভাঙলে কি পাওয়া যাবে, 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপর পাওয়ার 1। ক্লিয়ার? নিচে আছে, এই নিচে এটা একটু মিস্টেক হয়েছে, এটা মিস্টেক হয়েছে বলতে এটা কেমন হবে এটা আমি লিখে দিই, শোনো। কারণ যে টাইপ করে সে তো একটু দ্রুত করতে হয়, তো তার একটু মিস্টেক হয়ে গেছে। যেটাই হোক, আমি ডেকে আমি সঠিকটা লিখে নিতেছি। ওকে ওকে ওকে, শেষ।
2n প্লাস 2 হবে। হ্যাঁ, পাওয়ার হিসেবে বসবে, 2n প্লাস 2 কি বসবে, পাওয়ার হিসেবে বসবে। আমি যদি একটু লিখে দিই 2n প্লাস 2, ওকে, এরকম হবে। সো যদি এরকম হয় তাহলে খেয়াল করো তো, এই 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর পাওয়ার n, এটা আমি লিখতে পারি না? আবার লিখতে পারি তো 2 এর উপর পাওয়ার স্কোয়ারও লিখতে পারি। ভাগ কত আছে, 2 আছে। ওকে, লিখলাম, জাস্ট লিখলাম। বা তুমি চাইলে নিচে যেভাবে আসছে ওভাবেই রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আরো চাইলে আরো জটিল না করে সহজ করি। 2n প্লাস 2 ভাগাকার আছে, তো ভাগাকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ না? তাহলে 2n প্লাস 2 মাইনাস 1 লিখতে পারি, বুঝি, বিয়োগ। ওকে, এবার খেয়াল করো, খেয়াল করো উপরে, খেয়াল করো 2 এর উপর পাওয়ার n আছে, এই পাশে 2 এর উপর, তাহলে 2 এর উপর পাওয়ার n আমি কমন নিতে পারি। কমন নিলে থাকবে কত এখানে, 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 মানে কত, 16, মাইনাস এখানে 4 থাকে, এখানে 2 থাকে, তাহলে 4 দুগুণে 8। আমি একটু শর্টকাট করলাম, ক্লিয়ার? ওকে, এবার আসো নিচে, 2 এর উপর পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 মানে কি, প্লাসের 1 লেখা যায়। এবার আমি দেখতেছি 2 এর উপর পাওয়ার n নিচেও আছে, তাহলে আমি চাইলে এবার ভেঙে দিই। 2 এর উপর পাওয়ার n ইন্টু 16 থেকে 8 বিয়োগ করা মানে কত, 8। নিচে আমি ভাঙলে লিখতে পারি না, 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপর পাওয়ার 1। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো কি করা যায় আসলে। এই যে 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর পাওয়ার n এবং 2 এর উপর পাওয়ার n কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দিলাম, থাকে কত, 8/2 না? থাকে কত, 8/2। এবার এই 2 দিয়ে কাটো, থাকে কত, 4। এই 4ই আমাদের কি অ্যান্সার, 4 হলো আমাদের উত্তর। সো এই অঙ্কটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমি শুধু ঈশ্বর চিহ্ন দিতে পারতেছি না, দেখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ পরীক্ষা আসে, বেশি আসে, খুবই আসে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করার চেষ্টা করবো। পারবো তো নাকি, পারবো? সো পরের অঙ্ক দেখো, এটার কি বলবো, এটা পরীক্ষায় মনে করো কিভাবে দিলে তুমি বুঝবা যে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, বলো কিভাবে দিলে বুঝবা? এটা মনে করো আমি যদি বলি যে এই নাও, এই যে একটা, এই নাও, এই যে আরেকটা, এই যে নাও, এই যে নাও, ঠিক আছে, এই যে নাও, এই যে নাও, এই যে নাও, এই ল, সুন্দর ডিজাইন হয়েছে তো, হ্যাঁ সুন্দর ডিজাইন হয়ে গেছে। মানে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মেইন কথা হলো এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স প্রায় 99.999999%। যদি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে তাহলে এই ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, চলো আমরা একটু বেসিক সহ একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করি, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ আমরা করতে পারি। সবসময় যে 3 দিয়ে আসবে এমন না, 3-র পরিবর্তে 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে। সো সেক্ষেত্রে একটু চেঞ্জ হয়, কিন্তু নিয়ম সেম। সো নিয়মটা ভালো করে বুঝো, আমি চেঞ্জটা বলে দিব আস্তে আস্তে। দেখো 3m+1, আমি দেখতেছি সব জায়গায় কিন্তু 3 বাট এই ব্যক্তিটা কি অন্য সাইডের না, তাহলে ওরা তো আগে 3-র কাতারে নিয়ে আসতে হবে আমার। তো যেটাই থাকুক না কেন, 9 আছে, 9কে আমি 3-র কাতারে লিখতে পারি কি, 3-র উপর স্কোয়ার দিয়ে দিই তো 9কে 3 লেখা যায়। মনে করো সাপোজ এখানে কি হয়, যদি এখানে 5 থাকতো, 5 তাহলে এখানে থাকতো 25, তখন তুমি কি করতো, 5-এর উপর স্কোয়ার দিলে তো 25 হইব। সো তুমি ভাঙে নিবা, মেন কথা হলো সবগুলোকে একই পার্টে বানিয়ে নিবা। সো এবার খেয়াল করো, এই যে প্রথমটা লিখলাম, এরপরে 3, এই দুইটা, এই দুইটা কি আকার আছে, গুণ আকার আছে না, পাওয়ার পর কি হয়, গুণ হয়। তাহলে m এর সাথে m গুণ করলে কি m স্কয়ার মাইনাস m এর সাথে 1 গুণ করলে কি হবে, m ই হবে। ওকে, এবার আসো ভাগ, এই যে ভাগ, এবার আসো এখানে এই যে 3 উপরে স্কয়ার, 9কে ভাঙায় লিখলাম, উপরে m+1। ওকে, নিচে দেখো তো 3, এটার দিকে একটু তাকাও, এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার পর তো গুণ হবে। পাওয়ার পর যদি গুণ হয়, এটাকে একটু খেয়াল করো তো, এটা a এটা b, তাহলে a মাইনাস b a প্লাস b, a প্লাস b a মাইনাস b কার সূত্র, একেবারে ছোটবেলা শিখে আসছি, একদম 5-6 এ শিখে আসছি। a প্লাস b a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে মানে কি, m এর উপর স্কয়ার মাইনাস
এই যে 1/2 ক্লিয়ার। তো তোমরা যদি ভুলে যাও আমি পাশে লিখে দিতেছি, যে মনে রাখবা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b, মনে থাকবে? ওকে, সেবার আসো এখানে আবার। তো আমি দেখছি এবার তো 3 আছে সবগুলোতে। এবার আমি কাজ করবো, আমার মেইন কাজ, যে 3m প্লাস 1 3m স্কোয়ার মাইনাস m ভাগ, এখানে দেখো 3 2 এর সাথে তো m গুণ করলে কি 2m, 2 এর সাথে 1 গুণ করলে কি 2, নিচে 3m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করলে কত আসে? 1 আসে। লিখে রাখলাম। এবার আসো মেইন কাজ, এই দুইটা সেম সূচক না, 3 ভাগাকার আছে, এই যে ভাগাকার আছে, পাওয়ারগুলো কি আসবে? বিয়োগ। তাহলে বিয়োগ করবা, যে 3 বিয়োগ যদি করি আমি, তাহলে m প্লাস 1, ওই যে উপরেরটা লিখলাম পাওয়ার, মাইনাস একটু আলাদা আলাদা ভেঙে ভেঙে করতেছি, m স্কোয়ার মাইনাস এই যে উপরেরটার পাওয়ার মাইনাস এই যে দ্বিতীয়টার পাওয়ার। ক্লিয়ার? ওকে, এবার আসো এখানে ভাগ আছে না, এই যে ভাগ দিলাম, এই দুইটাও তো সেম সূচক, ভাগাকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে 3 উপরে কি আছে? 2m প্লাস 2 বিয়োগ কি আছে? m স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? ওকে, এবার আসো ব্র্যাকেটগুলো উঠাই দিব। ব্র্যাকেটগুলো উঠাই দিলে আমরা ছোটোবেলা শিখছিলাম যে 3 এখানে যদি থাকে m প্লাস 1 মাইনাস দ্বারা গুণ করে, তো তাহলে মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাসে কি প্লাস m, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক একই আছে, এখানে আসো, এটা কিন্তু m প্লাস 1, ওকে, ভাগ 3, এখানে কি হবে? 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস m আছে কি প্লাস 1। এবার আমরা কাজ করি, খেয়াল করো, এইখানে 3 m এবং m কত হয়? 2m না? তাহলে 2m মাইনাস m স্কোয়ার, 2m মাইনাস m স্কোয়ার, তারপরে কি প্লাসের 1, এই যে প্লাসের 1, এরপরে ভাগ, নিচে দেখো 3, এই যে 3 লিখতেছি, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, 2m মাইনাস m স্কোয়ার প্লাস। এবার আসো এই দুইটা কি আকার আছে? এই দুটো তো সেম সূচক, 3 ভাগ আকার আছে, পাওয়ারগুলো কি যাবে? বিয়োগ। 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 বিয়োগ করলে, এবার আমি সরাসরি রেখে দিলাম, বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ। তাহলে মাইনাস m আছে কি প্লাস m স্কোয়ার, মাইনাস m প্লাসে কি মাইনাস m 3। তুমি এইভাবে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখলে মাইনাস দ্বারা গুণ করতে আবার চিহ্নগুলো পরিবর্তন হয়েই বসে। তো আমি সরাসরি কাজটা করে দিছি। এবার আসো এখানে 3, এই দেখো প্লাসের যে মানটা এখানে আলাদা করে দিলাম, এখানে আলাদা করে দিলাম, এইখানেও আলাদা করে দিলাম, যেন প্যাস না লাগে। এবার খেয়াল করো, এই যে প্লাসের 2m, এই মাইনাসের 2m কাটা, মাইনাসের m স্কোয়ার, এই প্লাস m স্কোয়ার কাটা। তো আসলে জিনিসটা থাকতেছে কত? প্লাসের 1 মাইনাসের 3, মানে কি মাইনাসের 2, 3 এর উপরে মাইনাসের 2 মানে কত? বুঝলি? নেগেটিভ মান, নেগেটিভ পাওয়ার আছে, তাহলে 1/3 এর উপরে স্কোয়ার। আচ্ছা 1/3 এর উপরে স্কোয়ার মানে কত? 1/9, এই যে 1/9। এই ব্যক্তি হলো আমাদের অ্যান্সার, 1/9, এটাই কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সেটা খুবই চমৎকার একটা ম্যাথ, এই ম্যাথটা পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি, বুঝতে পারছো, সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। সো ভালোভাবে করবা, এটা পারবো তো আশা করি। ওকে, তো চলো পরে আমাদের প্রমাণ করার অঙ্ক শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা প্রথম যে ম্যাথটা দেখতেছো, এটা পরীক্ষা কয়ের জন্য ইম্পর্টেন্ট? কয়ের জন্য, অথবা কখনো কখনো দেখবা কি এমসিকিউতেও আসে, কখনো কখনো এমসিকিউ। তুমি যে একটু আগে যে অঙ্কটা করছো না, এটা তো আমরা বললাম যে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাস্ট বি, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু কখনো কখনো দেখবা কি এমসিকিউতে আসে। কিন্তু সিকিউতে যখন আসে তখন 4 নম্বরের জন্য আসে, বাট এমসিকিউতে যখন আসে তখন তো 1 নম্বরের জন্য আসে। সেটার উত্তর আমি কীভাবে বের করবো এমসিকিউ? তুমি শর্টকাট মনে রাখবা, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সেম টু সেম, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি দেখবে অ্যান্সারটা আসে কি, এইখানে যেটা থাকবে না 1/, ওই সংখ্যাটা, এখানে যেমন 9 ছিল 1/9 আসছে। তুমি বাসায় একটু প্র্যাকটিস করবা, 3 জায়গায় যদি 5 দাও, 3 জায়গায় 5, 3 জায়গায় 5, এখানে 9 জায়গায় 25 বসাবা, দেখবে অ্যান্সার আসবে 1/25। বুঝতে পারছি? সেইটা কী করবা, নিজেরা যাচাই করবা, চেক দিবা, একটু চেক দিবা, পারবো না? একটু নিজেরা চেক দিবা, বুঝতে পারছি? নিজেরা চেক দিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেই অঙ্কটা কেমনে করবা? এগুলো তো প্রমাণ করার অঙ্ক। ক্লিয়ার?
প্রমাণ করার অঙ্ক। প্রমাণ করার অঙ্কগুলো কীভাবে এই লেখা দেখা যায় তো নাকি? আমি কি আর একটু বড় করে লিখবো? না, লেখা ঠিক আছে, ওরা একটু ভালো করে দেখো তাহলে হবে। না, আমার একটু মোটা করে দিলাম। ওকে, মোটা লেখা ভালো লাগে না। দেখো এই যে বাম পক্ষ, আমরা যদি করি কালি কি চেঞ্জ করে দিব নাকি? কালি চেঞ্জ করি। বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ কি আছে এখানে আমাদের 4n - 1 ডিভাইড বাই 2n - 1। একটু টেকনিক খারাপ, একটু একটু মনে রাখ, ভালো হবে টেকনিকটা মনে রাখ, তাহলে অঙ্ক সহজে মিলাইতে পারবা। তো খেয়াল করো 4কে আমি ভেঙে লিখতে পারি 2 এর উপর পাওয়ার স্কোয়ার। আচ্ছা লেখা যায় এটার উপর পাওয়ার n - 1। নিচে দেখো তো 2 এর উপর পাওয়ার n - 1 দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এরপর একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এখানে দেখে উপরে 2 এর উপর পাওয়ার স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো তো, 2 এর উপর স্কোয়ার আছে, এটার উপর পাওয়ার n আছে। এটা মানে আমি কি লিখতে পারি? পাওয়ার পর তো গুণ হয়, তাহলে কি হবে? 2 এর উপর পাওয়ার 2n হবে। 2 আর n গুণ করলে 2n। ওকে, বাট এই জিনিসটা এইভাবে না থেকে যদি আমি 2 এর উপর পাওয়ার n আগে দেখতাম, স্কোয়ারটা বাইরে দিতাম, তাহলে কি হইতো? পাওয়ার পর তো গুণ হয়, 2 আর n গুণ করলে কি হইতো? 2n। ঘুরে ফিরে কি একই জিনিসই তো। তাহলে আমরা চাইলে কি এই যে পাওয়ার যেটা আছে বাইরে, এই পাওয়ার বাইরে আর যেটা ভিতরে, এটা কি বাইরে আর এটা ভিতরে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, কারণ দিলেও কি মান একই আসে। আচ্ছা আমরা এই কাজটা এই সুযোগটাই নিব যে 2 এর উপরে পাওয়ার n, এটার উপর স্কোয়ার -1, 2 এর উপর পাওয়ার n -1। এখন অনেকের কোশ্চেন হবে, আমি বুঝবো কেমন পরীক্ষা হলে যে ভাই এই স্কোয়ারটা বাইরে চলে যাবে, এটা n ভিতরে আসবে? তুমি জাস্ট মাথায় রাখো তোমার যে অ্যান্সারটা বের করতে বসছে সেখানে দেখো তো 2 এর উপর পাওয়ার কি আছে? n আছে। তাহলে আমাদের চেষ্টাই থাকবে যেহেতু 2 এর উপর পাওয়ার n আছে এখানে, তাহলে আমাদের কাজও কি 2 এর উপর পাওয়ার n। তাহলে যেহেতু পরিবর্তন করা যায় করে দিলাম। এবার আসে মেইন কাজ, এই 2 এর উপর পাওয়ার n এটাকে আমি ধরলাম a, তাহলে a এর উপর স্কয়ার, আর 1 যেহেতু আছে 1 এর উপর স্কয়ার দিলে তো কোনো পরিবর্তন নেই, কারণ 1 এর উপর স্কয়ার করলে তো 1 আসে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একটু আগে শিখে আসি যে a প্লাস b a মাইনাস b, আর নিচে কি হবে তাহলে 2 এর উপর পাওয়ার n -1। এবার একটু খেয়াল করো এটা এবং এটা কাটাকাটি করা হবে, থাকতেছে কত? 2 এর উপর পাওয়ার n প্লাস, আর এই যে 2 এর উপর পাওয়ার n প্লাস 1 এটাই আমাদের উত্তর। তাহলে এটাই কি আমাদের ডান পক্ষ। ক্লিয়ার? বুঝছো? এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ ক্লিয়ার হয়েছে? ওকে, সো চলো। আচ্ছা এটা দেখে অনেকের অনেক কিছু মনে হইতে পারে যে আরে এটা কি কোনো ম্যাথ হইলো নাকি? এত বড় ম্যাথ, কোশ্চেনই যদি এত বড় হয় তাহলে অঙ্ক কত বড় হবে? এরকম একটা কোশ্চেন অনেকের মধ্যে থাকে যে অঙ্ক দেখলে অনেকে ভয় পেয়ে যায়। সেগুলো খুব সহজে করা যায়। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা একটু বেসিক খাটাবো, একটু বেসিক মনে রাখার চেষ্টা করো। যখনই তুমি দেখবা যেরকম বড় বড় সংখ্যা আছে যেমন 10, 15, 6, তখন এই সংখ্যাগুলোকে আমরা ভাঙাবো। ভাঙানোর ক্ষেত্রে যেমন 6কে আমি ভাঙাইতে পারি 3 দোকানে 6, 15 3 5 15, 10 5 দোকানে 10। চেষ্টা করবো এমন সংখ্যাগুলোতে ভাঙাইতে। এগুলো তো ভাঙলে তুমি মৌলিক সংখ্যা পাইতেছো, বাট এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে তুমি ভাঙাইলে অন্যান্য সংখ্যাও পাবা। বাট আমাদের টার্গেট থাকবে সবসময় সংখ্যাগুলোকে ভাঙায় মৌলিক সংখ্যায় নেওয়া। এখন মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি? মৌলিক সংখ্যা বলতে বোঝায় এমন সকল সংখ্যা যে সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। শর্ত আরেকটা আছে, সেটা হলো 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে, মানে 1 মৌলিক সংখ্যা না 2। তুমি চিন্তা করো 2 এটাকে কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তাহলে 2 কি একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 6কে কিন্তু 6 দ্বারাও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, আবার 3 দিয়েও ভাগ করা যায়। সো এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। 7 কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতেছে না। 8 এটা কিন্তু মৌলিক সংখ্যা না। 9 এটাও কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 9কে 3 তিরিকা 9 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। সো এটা হবে না। সো আমি যদি মৌলিক সংখ্যাগুলো বলি যে 2 3 5 7 11 13 17 19 23 29, এগুলো হলো কি মৌলিক সংখ্যা। সো আমরা চেষ্টা করবো যে সংখ্যাগুলো বড় থাকবে সেগুলোকে কি করা? মৌলিক সংখ্যায় ভাঙানো। ক্লিয়ার? সো এবারে আসো, সো বাম পক্ষ এটা, আমি বাম পক্ষ ধরেই কাজ করতেছি। মনে করো সব বাম পক্ষ এটাই আমি মনে করো তুলসী, এখানে এই যে তুলসী,
এরপরে তুমি মনে মনে ক্যালকুলেশন শুরু করি এখানে, ঠিক আছে? এখান থেকেই করি, এখানেই করি, এই যে বাম। সো প্রথমত কাজ কি, এই যে বড় বড় সংখ্যাগুলো 6, 15, 6 যেগুলো মৌলিক সংখ্যা আছে ওগুলো তো ভাঙানোর কিছু নেই, যেগুলো বড় আকার আছে সেগুলো কি করা, মৌলিক সংখ্যায় ভাঙানো। তো ভাঙাবো আমি 2 এর উপরে 2p, এটা মৌলিক সংখ্যা যেহেতু 2, এটা তো আর ভাঙানোর কিছু না, লিখে দিলাম 3, এটাও তো মৌলিক সংখ্যা, তাহলে 2p প্লাস q। ওকে, 5 এটাও তো মৌলিক সংখ্যা, তাহলে p প্লাস q। এবার হচ্ছে 6কে তো ভাঙানো যায়, মৌলিক সংখ্যা না, তাহলে 6কে মৌলিক সংখ্যা বানাবো কিভাবে? আমি বলতে পারি না 3 2 6, তাহলে 6কে লিখে 6 না লিখে 3 2 6 লিখছি, এটার উপর পাওয়ার p। ওকে, এবার আসো নিচে 3 তো মৌলিক সংখ্যা 3, এই যে p মাইনাস 2, বেসিক যেটা পড়াইছি এতক্ষণ এগুলোই, বেশি না। 6কে লেখা যায় না 2 × 3, 3 2 6, পাওয়ার কত আছে 2p প্লাস 1। ঠিক আছে, কীভাবে হচ্ছে 10 মানে কত, 5 2 10, এই যে 10, উপরে পাওয়ার আছে p। 15 মানে কত, 3 5 15, তাহলে 15 উপরে তো 3 × 5 লিখতে এই। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? ওকে, এবার আসো সেম কাজটাই। এবার আসো আমরা দেখি, আমরা তো অ্যাটলিস্ট জানি যে তোমার এই 2 × 3 2p প্লাস 1, মানে এই পাওয়ারটা কি শুধুমাত্র 3 এর উপর না, এই পাওয়ারটা কি শুধুমাত্র 2 এর উপর না, এই পাওয়ারটা কি 2 এবং 3 দুইটার উপরই আছে। আমরা এবার আলাদা আলাদা করে দিতেছি, একদম সবগুলোকে আলাদা আলাদা করে, আমি একদম ভেঙে ভেঙে করে দিতেছি, একদম ভেঙে ভেঙে দেখাইতেছি। তুমি খেয়াল করো, 2 এটার উপর আছে 2p প্লাস 1, রেখে দাও। 3 এটার উপর আছে কত, 2p প্লাস q। 5 এটার উপর আছে কত, p প্লাস q। এটা দেখো 2 × 3 এর উপর p, তাহলে এই পিটা কি দুইটার মধ্যে আছে, 2 এর উপর পাওয়ার p আছে, 3 এর উপরেও কি আছে, পাওয়ার p আছে। ওকে, নিচে দেখো, নিচে কাজ করি, 3p মাইনাস 2, এখানে দেখো 2 এবং 3, 2 এর উপরও 2p প্লাস 1 আছে, 3 এর উপরেও কি 2p প্লাস 1 আছে, তাহলে 2 এর উপরে 2p প্লাস 1, 3 এর উপরে 2p প্লাস 1, ইন্টু 2 এর উপরে পাওয়ার p, আবার কি 5 এর উপরেও পাওয়ার p, লেখা যায়? লেখা যায়। ঠিক আছে, কীভাবে আসো, 3 পাওয়ার q, 3 এর উপরে পাওয়ার q, আবার কি 5 এর উপরেও পাওয়ার q, লেখা যায়? লেখা যায়। এবার কাজ, এবার উপরের দিকে তাকাও, সবগুলা কি আকার আছে, গুণাকার আছে। নিচের দিকে তাকাও, সবগুলা কি আকার আছে, গুণাকার আছে। আমরা তো জানি এতটুকু যে সেম সূচক যদি গুণাকারে থাকে পাওয়ারগুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায় না? তাহলে আমি দেখবো উপরে কি সেম সূচক আছে, হ্যাঁ আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, গুণাকার আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 3 আছে, 3 আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। নিচেও সেম, 3 3 গুণাকার আছে, 2 2 গুণাকার আছে, 5 5 5 গুণাকার আছে। তো আমরা উপর নিচেই কাজ করব। উপরটাই যদি ধরি, খেয়াল করো, আমি যদি বলি যে উপরে 2 আছে কয়টা, দুইটা, এই যে একটা 2 নিলাম, একটা 2 নিয়ে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ না গুণাকার আছে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে 2p প্লাস 1, এই যে ছিল, তারপরে কি গুণের জন্য যোগ, এরপরে কি আছে, p আছে, এই যে p, বুঝতে পারছি? একত্রে লিখে দিলাম। এবার আসো 3 কয়টা আছে, দুইটা আছে, কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2p প্লাস q প্লাস আবার কি p। ক্লিয়ার? 5 এর উপরে কি আছে, একটাই তো, তাহলে এটা রেখে দাও যে 5p প্লাস q। নিচের দিকে যাও, নিচে কি আছে দেখো তো, 2 2 কয়টা, দুইটা, তাহলে 2, পাওয়ার দেখো তো এখানে কি আছে, 2p প্লাস 1 প্লাসের আবার কি, এই যে p। 3 কয়টা আছে, তিনটা, 3, p আছে কয়টা, p মাইনাস 2, যোগ তো, তাহলে p তো এই যে 3, তো এইটা এই যে 3, তাহলে কি হবে প্লাসের এই যে q, ও আগেরটা লিখি, এই যে p মাইনাস 2 লিখছি, প্লাস এখানে একটা আছে, তাহলে 2p প্লাস 1, আবার এখানে একটা আছে প্লাসের q। ক্লিয়ার? বুঝছো? সবাই বুঝছো কিনা? দেখো 3 কিন্তু তিনটা, তাহলে 3 যেহেতু তিনটা, তাহলে আমি কি করবো, তিনোটাই পাওয়ারগুলো যোগ করে দিব, যে তিনোটা পাওয়ার যোগ করেছি, p মাইনাস 2 যোগ 2p প্লাস 1 যোগ q। এবার আসো 5 কয়টা আছে, দুইটা, একটা দুইটা, পাওয়ারগুলো যোগ করে দাও, p প্লাস q।
ওকে, এবার জাস্ট একটু শর্টকাট ক্যালকুলেশন করি। আমি যদি এখান থেকে এখানে নিয়ে যাই, দেখো উপরে টু 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 পি আর একটা পি, কয়টা হয়? তিনটা পি, যোগ আবার ওয়ান, এই যে যোগ ওয়ান, ক্লিয়ার? ওকে, উপরেরটা ক্লিয়ার। টু, থ্রি আসে, টু পি আর একটা পি, কয়টা হয়? থ্রি পি, প্লাসের কি একটা কিউ, ইন্টু ফাইভ, ফাইভ কি হবে? পি প্লাস কিউ। ওকে, নিচের দিকে আসো, টু টু পি আর একটা পি, কয়টা হয়? থ্রি পি প্লাসের ওয়ান, থ্রি পি থেকে টু পি, দেখো পি এবং টু পি মানে কি থ্রি পি, তাহলে থ্রি পি লিখতে পারি, এই যে থ্রি পি প্লাসের কিউ, এই যে প্লাসের কিউ, মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, ক্লিয়ার? মাইনাস ওয়ান। এবার আসো পরের সেটটাতে, ফাইভ পি প্লাস কিউ, পি প্লাস কিউ, ক্লিয়ার? এবার আসো এখানে খেয়াল করো তো, এবার খেয়াল করো, উপরে একটা টু আছে, নিচে একটা টু আছে, সেম সূচক না? কি আকার আছে এবার? এবার কিন্তু ভাগ আকার আছে, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ না? তাহলে এবার আসো এই কাজটাই করবো, এবার আমরা এই কাজটাই করব, এই যে এখানে বসে, ঠিক আছে? এখানে আসি, আমি যদি এটাই কি ধরি একটু নিয়ে যাই, এত বড় তো লাগবে না, এবার এটাকে একটু ছোট করে দিই, এই জন্য বসে। আচ্ছা না, এটা লাগবেই না আমাদের, ওকে দেখো এটা ছাড়াই করে। এখানে এই দুইটা সেম সূচক, টু টু, দেখছো দুইটা সেম সূচক, টু টু, তাহলে আমরা দুইটা সেম সূচককে ভাগ আকারে আছে যেহেতু, পাওয়ারগুলো কি করে দিব? বিয়োগ আকারে লিখে দিব, তাহলে টু, একটা টু নিলাম, এই একটা টু নিলাম, তাহলে উপরে হলো থ্রি পি প্লাস ওয়ান, ভালো করে বুঝো, থ্রি পি প্লাস ওয়ান বিয়োগ, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে থ্রি পি মাইনাস ওয়ান হয়ে যাবে, থ্রি পি প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। ওকে, টু ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো থ্রি, উপর আছে থ্রি পি প্লাস কিউ, লিখে দাও যে থ্রি পি প্লাসের কিউ বিয়োগ, নিচেরগুলো পরিবর্তন হবে, মাইনাস থ্রি পি মাইনাস কিউ প্লাস ওয়ান, মাইনাস থ্রি পি মাইনাস কিউ মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। ওকে, এই লাস্টের লাইনটা দেখা যায়, লাস্টের লাইনটা কি দেখা যায় কিনা বলো তো? লাস্টের লাইন দেখা যায়? হ্যাঁ, আরে সুন্দর দেখা যায়, গুড। অবশ্যই এখানে আমি এতগুলো জায়গা রাখছি, জাস্ট তোমাদের এটা সোজাসুজি রাখছি যে বাম পক্ষ ক্লিয়ার হয় কিনা। এবার আসো ফাইভ, আচ্ছা আমি এটা একটু সরাই দিই, হ্যাঁ এটা একটু সরাই দিই, কারণ ওইদিকে চাপাচাপি করে লাভ নেই আমার। এই না পুরাটাই একটু ধরে দিকে আসি, ওকে আরও তো আসবে মনে হয়, ওকে ওকে থাক থাক, ওকে আচ্ছা। এবার আসো এই যে পয়েন্ট ফাইভ, ফাইভেরটা খেয়াল করো, এই পয়েন্ট, এই যে ফাইভ, যেটা তো সেম সূচক ভাগাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস তাহলে মাইনাস পি মাইনাস কিউ, দেখা যায় না? দেখা যায় বোর্ডে? ওকে ক্লিয়ার। এবার আসো এখানে জাস্ট কাটাকাটি, আর কোনো কাজ নেই। দেখো তো প্লাসের থ্রি পি মাইনাসের থ্রি পি কাটা, প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা, ওকে কিছুই থাকলো না, প্লাসের থ্রি পি মাইনাস থ্রি পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, বুঝছো? প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, সব কাটা। তো থাকতেছে কি আসলে? এখানে তো কিছু নাই, মানে জিরো। থ্রির উপর কিন্তু থাকতেছে কত? প্লাসের ওয়ান, এখানে থাকতেছে কত? ফাইভ। ভুল করে ফেললাম নাকি কোথাও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, পি মাইনাস টু যে ছিল ওই ব্যক্তি কই, লিখি নাই নাকি? থ্রির উপরে পি মাইনাস টু কিন্তু ছিল, এটা তো লিখছি, টু পি প্লাস ওয়ান, টু পি প্লাস ওয়ান প্লাসের কিউ, এই কিউ ক্লিয়ার, তো সমস্যা তো না। টু পি আর একটা পি যোগ করলে তিনটা পি,
ওহো, আচ্ছা 2p এবং একটা p যোগ করলে 3টা p প্লাসের কিউ, ঠিকই তো আছে, বাট ভুলটা করলাম কোথায়? এখানে দেখি কি করছি, 2p প্লাস কিউ ঠিকঠাক তুলছি, হ্যাঁ 2p প্লাস কিউ প্লাসের 6 মানে কি 3p, 3 2 6 3p, ওকে 2p প্লাস কিউ প্লাসের p, তাহলে কয়টা হলো 3টা p যোগ কিউ, ওকে নিচে যদি করি 2p প্লাস 1, ওকে এখানে কি কোথাও ভুল আছে কি না? যদি ভুল না থাকে তাহলে তো সমস্যা, কিন্তু মনে তো হইতেছে এখানে একটা ভুল আছে। 2p প্লাস 1 এটা কি ব্রেকেট দিয়ে আছে কিনা? দেখার জিনিস দেখো, কারণ ভুল তো হওয়ার কথা না, ক্যালকুলেশন ভুল তো হওয়ার কথা না। দেখো তো 3 2p প্লাস 1, এই 3p মাইনাস 1, ওকে ভালো কথা, p মাইনাস 2 p মাইনাস 2 p মাইনাস 2, ওকে 2p প্লাস 1 2p প্লাস 1 1 1 1 1 1 2p প্লাস 1, এই যে 2p প্লাস 1 প্লাস এই যে কিউ ছিল কিউ, ওকে 3টা p একটা কিউ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাট অঙ্কটা হচ্ছে না কেন? চলেন অনুসন্ধান চালাই, ভয়ের দিকে চলে যাই। ভয় কোথায়? ভয়ে যাই আমরা, যদি ভয়ে চলে যাই, ভয়ে দেখি কি হয়। যে টাইপিং করছে যদি আজকে ভুল করেন তাহলে তাকে আজকে রফা রফা করে দিব। ক্লাসে এমনিতেই ঝামেলা থাকে, এর মধ্যে আবার যদি টাইপিং ভুল হয় ম্যাথ ক্লাসের, তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার। ম্যাথ বই কোথায়? এই যে ম্যাথ বই, দেখি কি হয়, নাকি আমরাই ভুল করে ফেললাম। দেখি একটু চেক দিই, হ্যাঁ ভুল হয়েছে কিনা। ম্যাথের টাইপিংয়ে হয়তো ভুল হইতে পারে, যতটুকু সম্ভাবনা, তারপরেও দেখা যাক কি হয়েছে, আশা করি। ওকে 4 নম্বর চ্যাপ্টার তো, চলো 4 নম্বরে যাই। এত দূরে কেন, এখন 13 নম্বরে চলে আসছি। ওকে 11 নম্বরে 10 নম্বর ছোট চ্যাপ্টার, জ্যামিতি ত্রিকোণমিতি। বিসমিল্লাহ। 1 2 3, চরকি ঘুরাইতেছি, হ্যাঁ লটারির সময় অনেক সময় এরকম হয় না, ঘুরাচ্ছি। চলো তাড়াতাড়ি যাই, 5 নম্বর চ্যাপ্টারে চলে আসছি, আমরা 4 নম্বর চ্যাপ্টারে যাব। এই একটু দেখছিলাম মনে হয়, এই নিচে আছে, এই যেখানে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে দেখছো যেটা বলছিলাম 6-এর মধ্যে, কিন্তু তোমাদের একটু দেখাই, হ্যাঁ 2p প্লাস কি আছে 2 আছে, দেখছো 2p প্লাস, এই যে 2p প্লাস 2, 6-এর মধ্যে 2p প্লাস 2 আছে। এই ব্যক্তিটাকে কি করা উচিত? দেখো 2p প্লাস 1 দিয়ে বানানো আছে। সো আমি কাটবো না, নিয়ম তো বুঝছো তোমরা, নিয়ম বুঝছো না? মনে করো আমি এখানে একটু চালাকি করি। কি চালাকি? আমি মনে করো এই ব্যক্তিটাকে আমাদের যে মানটা আসে, মনে করো সাপোজ আমাদের মান আসছে কত, কি করলাম, ওকে কাজ হয় না কেন? ওকে সব ঝামেলা হয়ে যাচ্ছে কেন? এই লক করে দিই। ওকে দেখো কোথায়, এই যে। সো আমি যদি দেখি আমি তো ভুল করিনি, সো মনে করো সাপোজ যেটা আছে ওইটা দিয়েই করছি। কত আসছে 5-এর উপর পাওয়ার 0, তো 2-এর উপর পাওয়ার 0 মানে কত 1, 3-এর উপর পাওয়ার মানে কত 3, 5-এর উপর পাওয়ার 0 মানে কত 5, তাহলে কোন কলে কত আছে 3 না? মনে করো সাপোজ প্রশ্নেতে দেওয়াই আছে 3, এটা তুমি প্রমাণ করতে হবে। আমি আপাতত করে দিলাম, বাকিটা তোমরা করে নিবা, হ্যাঁ ঠিক আছে, বাকিটা করে নিবা। যখন এখানে 2 থাকবে তখন দেখবা কি এখানে মাইনাসের কিছু থাকবে, তো উত্তরটাও তো এখন মাইনাসেই আসে। ক্লিয়ার? ওকে, সো আমরা ভুল করিনি, আপাতত যেভাবে আসছে ওভাবেই আমাদের উত্তরটা রেখে দিলাম। ক্লিয়ার সবাই? বলো বুঝছো কি না সবাই? এটা কিন্তু ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসতে পারে। সো এই হলো মূলত আমাদের কোশ্চেন। চলো পরেরটা, এই অঙ্কগুলো দেখো, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে,
এই টাইপের এখান থেকে অনেকগুলো অঙ্ক পাবা, দেখবা সেম অঙ্ক পাবা অনেকগুলো। সেই অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক একই রকম। একটু ভালো করে মাথায় খাটাই, ভালো করে মাথা খাটাই, তাহলেই বুঝবো। দেখো প্রথম কোশ্চেনটা আমি যদি লেফট হ্যান্ড সাইড কোশ্চেন তুললাম না, হ্যাঁ এটাই লেফট হ্যান্ড সাইড, ওটা তো রাইট হ্যান্ড সাইড আমি জানি। ওকে, এটা যে রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু তুমি জানো, না জানলে লিখে রাখলাম এটা হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডটা করতেছি। হ্যাঁ, সো রেফারেন্স সেট করার জন্য প্রথমত খেয়াল করো, এটা এল, এটা ওয়ান না, আবার মিস্টেক দেখছো, এটা এল হবে। হ্যাঁ এখানে যেগুলো ওয়ান দেখতেছে, এই যে এটা হলো এল, এল, এটাও এল, ঠিক আছে, এটাও এল, ওইটা ওয়ান, ওইটা ঠিক আছে, এটাও ওয়ান, ঠিক আছে, এটা ওয়ান, একটু মিস্টেক হয়েছে টাইপে। তো খেয়াল করো, সো আমরা অঙ্কটা অনেকভাবে করতে পারি। আমরা চাইলেই প্রথমে পাওয়ারটা সবগুলো দিয়ে দিতে পারি, অথবা তুমি চাইলে প্রথমে ভিতরে কাজটা করতে পারো। দেখো দুইটা সেম সূচক ভাগাকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, এ এল মাইনাস এম না, বিয়োগ না, আর বাইরে একটা পাওয়ার আছে সেটা কি এন। ওকে, রেখে দিলাম। পরেরটাতে আসো, এ এম মাইনাস এন, বাইরে পাওয়ার কত এল, আবার এ এন মাইনাস এল, বাইরে পাওয়ার কত, হ্যাঁ ক্লিয়ার, বুঝছো এটা? সো এবার খেয়াল করো তো, পাওয়ার পর কি হয়, গুণ হয় না? আমরা তো শিখে আসি পাওয়ার পর গুণ। তাহলে এল মাইনাস এম একটা পাওয়ার, আবার এন একটা পাওয়ার, তাহলে এল এর সাথে একবার এন গুণ করবো, এম এর সাথে একবার এন গুণ করবো, এটাই নর্মাল কাজ। তাহলে এটাই করি, এ এল এম মাইনাস এম এন, ক্লিয়ার, ইন্টু এ এল এম মাইনাস এল এন। তুমি যদি এম এল এর জায়গায় এল এম এর জায়গায় এম এল লেখো তো কোনো সমস্যা নেই, কারণ গুণ তো গুণই, 3 দোকানে 6, আবার 3 ইন্টু 2 গুণ করলো কি 6, এটা নিয়ে প্যারা নেই। বুঝতে পারছি? সো আগে পরে লিখতে পারো, আমি জাস্ট এলটা আগে লিখতে সাজায় দেখতে সুন্দর দেখা যায়। এটা এ এম এন মাইনাস এল এম, ক্লিয়ার। ওকে। এবার দেখো তিনোটা কি সেম সূচক না, ভাগা গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তাহলে এল এম মাইনাস এম এন যোগ, আবার এল এম মাইনাস এল এন যোগ কি এম এন মাইনাস এল এন, ক্লিয়ার। ওকে, সেবার আসো এখানে, এই যে এ, দেখি তো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যাবে কিনা দেখি। ওকে, এই এল এম প্লাসের, এই এল এম কি মাইনাসের, ওকে ওকে, দেখো আবার মনে হয় কোথাও ভুল করছি, এটা তো এল এম না রে ভাই, এটা এল এম, এল এন, ঠিক আছে তো, প্রথমটা তো এল এম না, এল এন, এল এর সাথে এন গুণ করলে কি এল এন। বেচারা, সমস্যা নেই, প্যারা নেই, চিল। এল এন মাইনাস এই যে এল এন, সেই এল এন এর সাথে তো কাটাকাটি যাবে, এল এন এর সাথে এই যে মাইনাস এল এন কাটা, ওই মাইনাস এল এম এর সাথে এই যে প্লাস এল এন কাটা, মাইনাস এল এন এর সাথে প্লাস এল এন কাটা, তাহলে ঘুরে ফিরে কি ওই একই জিনিসে আসে। কি আসতেছে, কিছু আসছে কিছু নাই, কিছু না থাকে মানে কত শূন্য, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, বুঝছো, এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছি সবাই? এই অঙ্কটার মতোই দেখবে কি ম্যাক্সিমাম অঙ্কগুলোই আছে সামনে, সেম অঙ্ক হবে। এটাও কি অনেক দেখতে মনে হইতেছে অদ্ভুত টাইপ, কিন্তু আসলে কিন্তু সেম। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা কি রাইট হ্যান্ড সাইড। সো এটা লেফট হ্যান্ড সাইড যদি হয়, তাহলে আমরা যদি অঙ্কটা করি, খেয়াল করো এই দুইটা ভাগাকার আছে না, এ এ এ ভাগাকার আছে না, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এ পি প্লাস কিউ মাইনাস টু আর, ওকে, গুণের জায়গায় গুণ দাও, আবার এ কিউ প্লাস আর মাইনাস টু পি, আবার গুণ এ আর প্লাস পি মাইনাস টু পি, ওকে। এবার দেখো তিনোটা কি আকার আছে, গুণ আকার আছে, সেম সূচক, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তাহলে এবার যোগ করে দাও, এই যে এ পি প্লাস কিউ মাইনাস টু আর, আবার যোগ কিউ প্লাস আর মাইনাস টু পি, আবার যোগ আর প্লাস পি মাইনাস টু পি, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করবা, কি খেয়াল, তুমি দেখবা
যে পাওয়ারটা যেন পাওয়ারের জায়গায় থাকে। অনেকে কি করে এইভাবে লেখে A2, আবার দেখবা কি অনেকে এইভাবে লিখতে লিখতে এইভাবে আসে। তাহলে তুমি দেখো তো এর উপর যেগুলো পাওয়ার হিসেবে আছে, বুঝার কোনো সিস্টেম আছে না। সো পাওয়ারটা যেন পাওয়ারই থাকে, এই জন্য লেখাটা দরকার বড় বড় করে লিখলাম, পাওয়ারগুলো উপরেই যেন থাকে, ঠিক আছে, পাশাপাশি যেন না হয়ে যায়। সো এবার খেয়াল করে একটা জিনিস, ভেঙে ভেঙে দেখে এ, এই যে একটা পি, এই যে একটা পি, তাহলে কত হলো 2p। কিউ, এই যে একটা কিউ, তাহলে কত হলো 2q মাইনাস 2r। এই কিউ তো লিখে ফেলছি, এই আর যোগ করলে কি প্লাসের 2r, এই যে মাইনাসের 2p, এই আর তো লিখে ফেলছি, পিও লিখে ফেলছি, তাহলে মাইনাসের 2q। এবার একটু খেয়াল করো, এই প্লাসের 2p মাইনাসের 2p কাটা, প্লাসের 2q মাইনাসের 2q কাটা, প্লাসের 2r মাইনাস 2r কাটা, মাইনাসের 2r কাটা, তো থাকতেছে কত এর উপর পাওয়ার? কিছু নাই মানে কিন্তু জিরো, জিরো মানেই হলো 1, আর জিরো মানে যে 1, এটাই তো আমাদের অ্যান্সার। বুঝছো? মানে কোশ্চেন যে অনেক কঠিন এমন না, কোশ্চেন খুবই সহজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, পরীক্ষা আসে 4 নম্বরের জন্য আসে। বুঝছো তো নাকি? ক্লিয়ার কিনা বলে যাও, আমরা চেষ্টা করবো আজকে যতটুকু করা যায়। দেখো আগের অঙ্কটার মতোই, সেটার মধ্যে একটা সৃজনশীল আছে, এই জন্য এটা করাই দিতেছি। হ্যাঁ দেখো, আমি যদি আগেরটার মতোই যদি বলি যে এটা আমাদের কি, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, খেয়াল করো। সো রাইট হ্যান্ড সাইড মানে তো এটা, এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, আগের মতোই করা যায়। এই দুইটা আলাদা করে ফেলো, এই দুইটা কি আলাদা, মানে ভাগ আকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ, তাহলে a মাইনাস বি, এটার উপর পাওয়ার হিসেবে আছে এবার 1/ab, রেখে দাও। এবার আসো এখানে গুণ x b মাইনাস সি, এটার উপর পাওয়ার হিসেবে আছে কত 1/bc। খেয়াল করো, আমি কিন্তু পাওয়ার আমার লেখা দেখলে কিন্তু তুমি বুঝতেছো যে কোনটা পাওয়ার কোনটা সংখ্যা। যেমন আমি দেখতেছি যে x এর উপর a মাইনাস বি আছে, আবার 1/ab আছে, তাহলে এই দুইটা পাওয়ার, তুমি যেন লেখা একসাথে মিলে না যায়, ঠিক আছে। ওকে, এক্স এখানে দেখো তো সি মাইনাস আছে, এটার উপর পাওয়ার হিসেবে আসবে কত 1/c। ওকে, এবার তো আমরা জানি পাওয়ার পর কি হয়, গুণ হয়, তাহলে এই যে একটা এক্স, এটাও পাওয়ার এটা পাওয়ার, ওয়ানের সাথে গুণ করলে তো a মাইনাস বি ভাগ কত ab। ঠিক আছে, কীভাবে এক্স বি মাইনাস সি ভাগ কত বিসি। ঠিক আছে, কীভাবে গুণ আকারে এক্স সি মাইনাস এ ভাগ হলো সি। এবার দেখো তো সবগুলা তিনটা সূচক কি আকার আছে, গুণ আকার আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে এই যে এক্স যোগ করে দাও, তাহলে এ মাইনাস বি ভাগ হলো কি এ বি, যোগ বি মাইনাস সি ভাগ হলো কি বিসি, যোগ সি মাইনাস এ ভাগ হলো কি সি এ। এবার তুমি খেয়াল করো উপরে আমি লসাগু করতে পারি না, এই যে এক্স লসাগু করবো, তাহলে কি আসবে এ বি সি লসাগু আসবে। আমরা তো জানি লসাগু কেমনে করে, এই এবি দ্বারা এবিসিকে ভাগ করো, যে মান পাবো সেটা দ্বারা উপরটাকে গুণ করো, তাহলে এবি দ্বারা এবিসিকে ভাগ করলে কি থাকবে সি থাকবে, সি দ্বারা উপরে দুইটাকে গুণ করলে এ এর সাথে সি গুণ করলে এসি, মাইনাস বি এর সাথে সি গুণ করলে বিসি, প্লাসের জায়গায় প্লাস, বিসি দ্বারা যখন এই দুইটাকে ভাগ করবে থাকবে এ দ্বারা ওই দুইটাকে গুণ করলে এবি মাইনাস এসি, প্লাস সি এ দ্বারা যখন ভাগ করবা তখন কি থাকবে বি, বি দ্বারা দুইটাকে গুণ করলে বিসি মাইনাস এবি। এবার দেখো জাস্ট সহজ কাজ, কাটাকাটি করো, এই প্লাসের এসি মাইনাসের এসি কাটা, মাইনাসের বেসি প্লাসের বেসি কাটা, প্লাসের এবি মাইনাস, থাকতেছে কত এক্সের উপর 0 ভাগ এবিসি। আচ্ছা 0 ভাগ এবিসি মানে কত, জিরোই তো, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1। সো এই ব্যক্তি হলো আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। বুঝছো, সেটা ইম্পর্টেন্ট আছে বলি, দেখতে পারো। সো চলো একই মিনিট, এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, এখানে এ প্লাস বি হবে, এ প্লাস বি, নিজেরা চেষ্টা করো, হ্যাঁ নিজেরা চেষ্টা করো, পারবা। দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু একই রকমের অঙ্ক, তোমাদের সুবিধার্থে আমি করাই দিতেছি। দেখো একটু রাফ আকারে করে, খেয়াল করো, দ্রুত করে। এক্স পাওয়ার তো বিয়োগ আকার আছে, তাহলে পি মাইনাস কিউ ভাগ আকারে যেহেতু আছে, এটার সাথে গুণ আকারে আসবে পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, এখানে এক্স দেখো তো কিউ মাইনাস আর ভাগ আকার আছে মানে বিয়োগ,
কি থাকবে কিউ প্লাস আর মাইনাসের পি। ওকে, ঠিক একইভাবে আসো এখানে এক্স কি আছে আর মাইনাস পি, বাকি আছে কি আর প্লাস পি মাইনাসের কিউ। এবার আসো গুণাকারে, তো পাওয়ারগুলো তো গুণাকারে থাকবে, পাওয়ারগুলো যদি গুণ হয়ে যায় পি এর সাথে 3টা গুণ কিউ এর সাথে 3টা গুণ, তাহলে পি এর সাথে পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। কিউ দ্বারা যদি গুণ করো তাহলে মাইনাস পি কিউ মাইনাস কি কিউ স্কয়ার প্লাস মাইনাস 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 কিউ আর। এটা হলো প্রথমটা। ঠিক আছে, কীভাবে আসো পরের দুইটা, এই যে এক্স, এই দুটাকে যদি গুণ করো কিউ স্কয়ার আবার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর প্লাস মাইনাস মাইনাস আর স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস পি আর। বুঝতে পারছো? সো যদি বুঝতে পারি তাহলে খেয়াল করো একটু, এটাকে একটু এখানে লিখেছি, হ্যাঁ আরেকটু সরাই লিখি। এবার আসো এক্স, এই দুইটা গুণ করো, আর এর সাথে আর গুণ করলে কি আর স্কয়ার, আর এর সাথে পি গুণ করলে পি আর মাইনাস কিউ আর মাইনাস আবার পি আর মাইনাস পি স্কয়ার প্লাস আছে মাইনাস পি কিউ। ওকে, এবার আসো এক্স এক্স পি স্কয়ার কিউ স্কয়ার পি কিউ, এই যে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ কাটা, তো থাকতেছে কত পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার মাইনাস কিউ আর। ঠিক একইভাবে আসো এখানে এক্স প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা, থাকতেছে কত কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। ঠিক একইভাবে এক্স দেখো প্লাস পি আর মাইনাস পি আর কাটা, থাকতেছে কত আর স্কয়ার, তাহলে আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ লেখা যায়, লিখলাম। এবার আসো সবগুলো কি আকার আছে গুণাকার আছে না, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে একটা এক্স নিলাম, নিয়ে এবার সবগুলো বসাবো, যে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর লিখলাম, এই যে এটা লিখলাম। এবার যোগ এইগুলা, যে কিউ স্কোয়ার মাইনাস পি আর কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। ওকে, এবার আসো আবার যোগ এটা আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ওকে, এই লাইনটা যদি তুমি বুঝো তাহলে শেষ। প্লাসের পি স্কোয়ার দেখো আর এই যে মাইনাসের পি স্কোয়ার দেখো কাটা, মাইনাসের পি আর এই যে দেখো প্লাসের পি কাটা, মাইনাসের কিউ স্কোয়ার এই যে প্লাসের কিউ স্কোয়ার কাটা, মাইনাসের কিউ আর এই যে প্লাসের মাইনাসের কিউ আর। দুটাই মাইনাস কেমনে আসছে, তাহলে ভুল হয়েছে কোথাও দেখি। আবার কি করলাম দেখো তো, কিউ আর তো এটা নাকি, তাহলে আর এর সাথে আর গুণ করলে এটা কিউ আর মাইনাসের কিউ আর, ঠিক আছে, এটা এটা ভুল নেই, ঠিক আছে। এই পাশে আসো, ওকে এই পাশে আসো, এই পাশে যেটা কিউ আর দেখতেছে এই যে মাইনাস আছে প্লাস কিউ আর, ঠিক আছে, দেখছো ভুল কিন্তু শনাক্ত করা যায়, এই যে প্লাস বাকি সব ঠিক আছে, এই যে প্লাস কিউ আর। ওকে, এবার দেখো এখানে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, মাইনাস আর স্কোয়ার এই যে প্লাস আর স্কোয়ার। আমি দেখতেছি সবগুলা এক্স এর উপরে পাওয়ার কি নাই, কেউ নাই মানে জিরো, আর এক্স এর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে ঘুরে ফিরে কি আমাদের অ্যান্সার ওয়ান আসতেছে। বুঝছো? সো এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, পারবো তো নাকি? ওকে, সো আমরা যদি পরের ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটা পরীক্ষায় কয়ের জন্যই আসে, কয়ের জন্য ম্যাক্সিমাম সময় কয়ের জন্যই আসে, তাহলে এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং কখনো কখনো এমসিকিউতেও আসে। সো দুইটার জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সহজ অঙ্ক, বেসিক বুঝলে এই যে কোনোভাবে করতে পারবে। সেখানে দেয়া আছে অনেক কিছু, দেখছো? সো দেয়া আছে কি এ এর উপর পাওয়ার এক্স ইকুয়াল হলো বি, দেখছো? আবার বি এর উপর পাওয়ার ওয়াই, বি এর উপর পাওয়ার ওয়াই ইকুয়াল হলো সি, সি এর উপরে পাওয়ার জেড ইকুয়াল কত এ। ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করো, তোমার কাজ হলো যে কোনো একটা নিয়ে শুরু করা, এটা হলো দেয়া আছে, তোমার কাজ হলো যে কোনো একটা মান নিয়ে শুরু করা। তোমাকে প্রমাণ করতে বলছে কি যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত ওয়ান, সেটা আমরা প্রমাণ করবো। অঙ্কটা তুমি এখানে তো তিনটা মান দেয়া, তুমি যে কোনো একটা মান নিয়ে শুরু করো। মনে করো সাপোজ আমরা মনে করে শুরু করতেছি বি ওয়াই ইকুয়াল সি, এটা দিয়ে আমার ইচ্ছা হয়েছে, আমি এই জন্য এটা দিয়ে শুরু করতেছি।
তুমি চাইলে অন্যটা দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। সেটা দিয়ে শুরু করলে তুমি একটু ধাপটা খেয়াল করো কেমনে করি আমি। বি, প্রথমে কি হয়েছে বি। আচ্ছা বলো তো, বি এর পরিবর্তে লেখা যায় না এর উপর পাওয়ার এক্স? তাহলে বি এর পরিবর্তে আমি লিখছি এর উপর পাওয়ার এক্স। এখন বি এর উপর তো আবার ছিল ওয়াই, তাহলে এই যে ওয়াই রেখে দাও ইকুয়াল সি। এবার তুমি তো জানো যে পাওয়ার পর কি হয়, গুণ হয়। তাহলে এর উপর পাওয়ার কি হয়, গুণ হয়ে গেলে এক্স ওয়াই ইকুয়াল হলো সি। ওকে, এবার আসো, এবার এ দেখতেছো না, এর পরিবর্তে লেখা যায় না সি জেড। তাহলে এর পরিবর্তে আমি লিখছি সি জেড, এটার উপর পাওয়ার হলো এক্স ওয়াই ইকুয়াল হলো সি। তাহলে এবার পাওয়ার পর তো গুণ হয়ে যাবে, তো গুণ করো জেড এক্স ওয়াই, গুণ করলে কি আসবে এক্স ওয়াই জেড, এটার উপর পাওয়ার ওয়ান। তাহলে চিন্তা করো সি এর উপর পাওয়ার ওয়ান দিলে কোনো সমস্যা হবে না? দুই পাশ থেকে সেম সেম জিনিস উঠে দাও, তাহলে এখান থেকে লেখা যায় না এক্স ওয়াই জেড ইকুয়াল কত, ওয়ান। এই ব্যক্তি হলো আমাদের অ্যান্সার, বুঝছো? এটা হলো একটা উপায়। এখন তোমার মন চাইতেছে না, আপনি তো বি দিয়ে করছেন, আমরা বি দিয়ে করবো না, আমরা অন্য একটা দিয়ে করবো। কোনটা দিয়ে করবো বলো? এ বি সি কোনটা দিয়ে করবো? ধরলাম আমি লাস্টেরটা দিয়ে করি। প্রথমটা দিয়ে করলেও যে হবে না এমন না, কিন্তু প্রথমটা দিয়ে করলে হবে, যে কোনো একটাতে শুরু করো। তাহলে সি জেড ইজ ইকুয়াল টু কত, এ, এটা দেওয়া আছে আমাকে, এই যে সি জেড লাস্টেরটা, দুই নম্বরটাতে দেখাইছি, তিন নম্বরটা তুমি চাইলে প্রথমটা দিয়ে করো, কোনো সমস্যা নেই। নিয়ম একই, নিয়মটা খেয়াল করো জাস্ট। প্রথমে দেখতেছো কি আছে এবার সি, তাহলে সি এর পরিবর্তে লেখা যায় কি বি অফ ওয়াই। তাহলে সি এর জায়গায় আমি বি অফ ওয়াই লিখতেছি, যে বি আর ওয়াই এটার উপর পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। তাহলে পাওয়ার পর তো গুণ হয়ে যাবে, গুণ করলে কত আসবে বি ওয়াই জেড ইকুয়াল কত এ। তাহলে এবার খেয়াল করো বি এর পরিবর্তে কি লেখা যায়, বি, বি এর পরিবর্তে লেখা যায় না এর উপর পাওয়ার এক্স। তাহলে এর উপরে পাওয়ার এক্স বি এর পরিবর্তে লিখছি, আর এটার পরিবর্তে পাওয়ার ছিল ওয়াই জেড ইকুয়াল এ। তাহলে এবার খেয়াল করো পাওয়ার পর গুণ করে দাও, তাহলে এর উপর পাওয়ার থাকতেছে এক্স ওয়াই জেড ইকুয়াল হলো এ। তাহলে এবার খেয়াল করতে এর উপর তো পাওয়ার ওয়ান, দুই পাশ থেকে পাওয়ার সূচকগুলো উঠে দাও, তাহলে কি লেখা যাবে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। এই হলো উত্তর, বুঝছি? সো যে কোনো একটা, তুমি আবার দুইটাই দেখাই দিও না, হ্যাঁ? এটা হলো অথবা, অথবা তুমি চাইলে এইভাবে করতে পারো, অথবা তুমি চাইলে এইভাবেও করতে, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, বুঝছি? বলো লাভ হয়নি, অনেকক্ষণ পড়াই ফেললাম কিন্তু, হ্যাঁ টার্গেট আছে, বুঝছো? ক্লিয়ার হয়ে গেছে? চলো পরের অঙ্কটা দেখি। দেখো এগুলা মূলত পরীক্ষা একদম দুইয়ের জন্য আসে অথবা এমসিকিউর জন্য আসে। তো খেয়াল করো 4x = 8, এটা সমাধান করতে হচ্ছে। আচ্ছা সমাধান করো মানে কি, x এর মান বের করা বা চলকের মান বের করা। সমাধান মানে কি, চলকের মান বের করা। তাহলে 17 থেকে 20 পর্যন্ত সবগুলো আমরা কার মান বের করবো, চলকের মান মানে x এর মান বের করবো। তাহলে খেয়াল করো 4x = 8 বলছে না, 4x = যদি 8 হয় তাহলে এটাকে আমি ভাঙতে পারি কিভাবে, খেয়াল করো। আমার মেইন টার্গেট হলো x এর মান বের করা। তো মেইন টার্গেট যদি x এর মান বের করা, 4 কে ভাঙি তাহলে 2 এর উপর পাওয়ার স্কয়ার, এটা হলো 4 এর জায়গায় লিখলাম 2 এর উপর পাওয়ার স্কয়ার, আবার x আছে না পাওয়ার, এই যে লিখলাম 2 এর উপর পাওয়ার 3 লিখলে তো আবার কিউব হয়, এটাও হয়। ওকে, এবার দেখো পাওয়ার পর কি হয়, গুণ না, গুণ করো। তাহলে 2 এর উপর পাওয়ার 2x ইকুয়াল 2 এর উপর পাওয়ার 3, দুই পাশ থেকে সেম সূচক বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে 2x = 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল কত 3/2। সো এইটাই আমাদের অ্যান্সার। সো যখন এমসিকিউতে আসবে তখন তো এমসিকিউ শর্টকাট দেখাবো, আপাতত এটা ক্লিয়ার। ঠিক আছে, দেখো একই রকম সহজ অঙ্ক এগুলো, এগুলো কঠিন অঙ্ক না, ঠিক আছে, এগুলো কঠিন অঙ্ক না। সো দেখো আমাদের 2 আছে, আমাদের টার্গেট তো x এর মান বের করতে, 2x + 1। এই পাশে যেহেতু 2 আছে আমি এই পাশে 2 বসাই দেবো, কারণ দুইটা সেম থাকলে বাদ দিতে পারবো। তাহলে এখানে 2, এখানে দেখতে আছে 128। তাহলে 2 এর উপর কত পাওয়ার কত 128, তুমি 2 এর উপর পাওয়ার 1 2 3 4 এরকম চেক দিতে দেখবে কি 2 এর উপর পাওয়ার 7 বসাইলে 128 হয়। তাহলে দুই পাশ থেকে 2 বাদ, তাহলে 2x + 1 ইকুয়াল কত লেখা যায় 7। তাহলে এখান থেকে খেয়াল করো 2x, এই +1 এটা পাশে পাঠিয়ে দিলে কি যাবে -1, তাহলে কত থাকে 2x, 7 থেকে 1 বিয়োগ করলে কত আসে 6। অতএব এই যে বা, আচ্ছা 2x এর জায়গায় এবার কি থাকে x, 2 এর পাশে পাঠিয়ে দাও ভাগ হয়ে যাবে, তাহলে 6/2 মানে কত, 6/2 মানে কত 3। তাহলে এই হলো মূলত আমাদের অ্যান্সার। তাহলে দেখো এগুলো কিন্তু সহজ অঙ্ক, এগুলো x এর মান বের করা আছে, সমাধান মানে x এর মান বের করা, মোটামুটি সহজ অঙ্ক। এগুলো পরীক্ষা আসে, কয়ের জন্য আসে, যেমন এটা অনেকবার আসছে পরীক্ষা আগে, তোমাদের টেস্ট পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা বলো, দেখবা কি কতে এগুলো আসতেছে। সো এটাও
কঠিন না, সহজ অঙ্কই। দেখো রুট ওভার আছে। আচ্ছা, রুটের পরিবর্তে আমি কি লিখতে পারি? মনে আছে রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে হাফ বসানো যায়। তো দেখো রুটের পরিবর্তে যদি পাওয়ার হিসেবে হাফ বসানো যায় তাহলে থ্রির উপর তো পাওয়ার হিসেবে হাফ বসানোতে পারি। এই যে রুট ওভার থ্রি করতে আমি এতটুকু লিখতে পারি। এরপর এটার উপর পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে না, তাহলে এই যে এক্স প্লাস ওয়ান। বুঝতে পারছি? এবার আসো পরেরটাতে। এখানে তো থ্রি রুট ওভার থ্রি, মনে আছে? এখানে তো এন থাকার কথা। তাহলে এন যদি থাকে, এন সংখ্যক যদি থাকে, তাহলে আমরা কি দেখি পাওয়ার হিসেবে ওয়ান বাই এন বসে। তাহলে এখানে কি বসবে? ওয়ান বাই থ্রি বসবে। তারপরে এটার উপর পাওয়ার কত আছে? টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার দেখো হাফও পাওয়ার এক্স প্লাস ওয়ানও পাওয়ার। তাহলে আমি লিখতে পারি না পাওয়ার পর কি হয়? গুণ হয়। তার আমরা এখান থেকে তো লিখতে পারি যে থ্রি, এটা গুণ করে দিলে কি আসবে? এক্স প্লাস ওয়ান ভাগ কত? টু। ঠিক একইভাবে আবার থ্রি, টু এক্স মাইনাস ওয়ান ভাগ কত? থ্রি। তাহলে দুই পাশ থেকে থ্রি থ্রি বাদ। সো থ্রি থ্রি যদি বাদ দিয়ে দাও তাহলে থাকতেছে কত? এক্স প্লাস ওয়ান ভাগ কত? টু। আবার টু এক্স মাইনাস ওয়ান ভাগ কত? থ্রি। আমরা আর গুণ করি এবার। এই টু দ্বারা যদি এই দুটাকে গুণ করি, থ্রি দ্বারা যদি এই দুইটাকে গুণ করি, তাহলে টু দ্বারা গুণ করলে দেখো তো দুই দোকানে চার এক্স মাইনাস দুই একে দুই। তিন দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাসের তিন ওকে তিন। তাহলে এক্সের গুলো, এক্সের মান যেহেতু বের করবো, এক্সের মানটা এক পাশে নিয়ে আসবে ফোর এক্স। এই প্লাস থ্রি এক্স এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস থ্রি এক্স। এই প্লাস থ্রি মাইনাস টু এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? প্লাস টু। চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকবে? একটা এক্স। তাহলে এখান থেকে একটা এক্স ইকুয়াল কত? আচ্ছা, সেই যে এক্স ইকুয়াল কত? ফাইভ। এটাই আমাদের অ্যান্সার। এক্স ইকুয়াল ফাইভ, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এতগুলো সমাধানের মধ্যে এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সেটা ভালো করে পড়বা, পারবে তো নাকি? ক্লিয়ার? ওকে। সো এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এই যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 4 নম্বরের জন্য আসে। প্রশ্ন যদি মনে করো একটু কঠিন করতে চায়, প্রশ্ন যদি একটু কঠিন, সবসময় তো সহজ করবে এমন না, প্রশ্ন তো কখনো কখনো কঠিনও করে। প্রশ্ন যদি কঠিন করতে চায় তাহলে তখন এটা আসবে। আচ্ছা, তোমাদের সাউন্ড শুনতে কি ক্লিয়ার হয়েছে? আমার তো সাউন্ডে কোনো চার্জ নেই। সো এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এই যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 4 নম্বরের জন্য আসে। প্রশ্ন যদি মনে করো একটু কঠিন করতে চায়, প্রশ্ন যদি একটু কঠিন, সবসময় তো সহজ করবে এমন না, প্রশ্ন তো কখনো কখনো কঠিনও করে। প্রশ্ন যদি কঠিন। ওকে, ঠিক আছে। না, আমি দেখলাম আমার চার্জ নেই, একেবারে নাই, একদম শেষ পর্যায়ে। দেখো আমাদের এটাই মনে হয় শেষ অঙ্ক, ঠিক আছে, এই চ্যাপ্টারে। তো দেখো সমাধানের অঙ্ক মানে এক্স এর মান বের করবে। এক্স এর মান বের করার জন্য এটা পরের লাইনটা আমি এখান থেকে লিখি, বাহ, টু এক্স প্লাস, আমি জানি মাইনাস মানে কখন থাকে? যখন তোমার ভাগাকারে থাকে, তাই না? তাহলে ভাগাকারে থাকলে মানে কি দেখো তো, টু এর উপরে পাওয়ার ওয়ান ইন্টু, আচ্ছা যদি আমি মাইনাসটা সহ দিয়ে দিই ভিতরে তাহলে তো আবার গুণ হয়ে গেল, সমস্যা নেই, একভাবে লিখলেই হলো। আমি আমার মতো করে করি, যেহেতু ভাগাকার আছে, বিয়োগ মানে টু এর উপর পাওয়ার ওয়ান আবার টু এর উপর পাওয়ার এক্স, এটাই তো আমরা শিখছি এতক্ষণ। টু এর উপর পাওয়ার এক্স ইকুয়াল কত? থ্রি। আচ্ছা, টু এর উপর পাওয়ার এক্স এই জিনিসটা আমাদের একটু বিরক্তিকর লাগতেছে, আমরা এই জন্য অঙ্কটার ক্ষেত্রে টু এর উপর পাওয়ার এক্স ইকুয়াল ধরি। টু এর উপর পাওয়ার এক্স যে অংশটা সেটা কিন্তু ধরলাম এম, কি ধরলাম? এম। সো যদি আমি বলতে বলতে মনে হয় সাউন্ড গেছে নাকি? আচ্ছা, টু এর উপর পাওয়ার এক্স এই জিনিসটা আমাদের একটু বিরক্তিকর লাগতেছে, আমরা এই জন্য অঙ্কটার ক্ষেত্রে টু এর উপর পাওয়ার এক্স ইকুয়াল ধরি। সাউন্ড মোটামুটি আসতেছে নাকি? আমি কি এভাবে করাই দিব? তোমরা কি বুঝলে? একটু কষ্ট করে বুঝে নি, হ্যাঁ করে এক অঙ্কের জন্য চ্যাপ্টারটা আবার করাইতে হবে। সো একটা অঙ্ক করাই দিচ্ছি, দেখো টু এক্স ইকুয়াল কত? পাওয়ার এম। টু এক্স ইকুয়াল যদি পাওয়ার এম হয় তাহলে এখানে টু এক্স এর জায়গায় এম বসে, এম প্লাস টু বাই এম ইকুয়াল কত? থ্রি। এবার লসাগু করো। লসাগু করলে কি পাবো? এই এম, এম স্কোয়ার প্লাস টু ইকুয়াল কত? থ্রি। আচ্ছা, এক্সট্রা কোনো শব্দ যাবে না। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে, লিখে